আর লোকজন কোথায়? হুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন স্যার? আচ্ছা। স্যার আমাদের কি মেঘনাদ বধ সম্পূর্ণটা পড়তে হবে? হ্যাঁ। ওহ, কত বড় এটা! কেন? না স্যার, অনেক বড়, এর জন্য বললাম স্যার। মেঘনাদ বধ তো আর ওইভাবে মানে করে করে পড়া তো আর সম্ভব না। ওইটা কাহিনীটা শুনতে হবে। স্যার, না। স্যার আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি, আপনি কখন ওইটা ক্লাস নেবেন স্যার? হ্যাঁ। আমি স্যার অধীর আগ্রহে অপেক্ষা করছি, আপনি কখন মেঘনাদ বধ পড়াবেন স্যার? কেন? স্যার ওইটার গল্প এত সুন্দর, আমার এত ভালো লাগছে, এবং আপনি আরো যে সুন্দর করে না না না। পক্ষ বিপক্ষ আলোচনা করে পড়ান, সেটা আরো সৌন্দর্য তৈরি করে স্যার। এটা আমি আগে কখনো পড়াইনি, বুঝা গেছে, যার কারণে আমি নিজেই আতঙ্কিত। আমি স্যার আজকে প্রথম স্বর্গটা শেষ করছি, হুম। পড়লাম, ভালোই লাগলো স্যার। আহ, আমি কয়েকদিন ধরে একটা জিনিস পড়ছি। আহ, সেটা হচ্ছে যে একজনের অভিনয়। হুম। মানে পুরোটা এটা অস্বাভাবিক। আমি একটু দেখাই, দেখি আসে কিনা। দেখা যায়? হয়, জি স্যার, দেখা যাচ্ছে। স্যার মেঘনাদ বধ কাব্য। হ্যাঁ। এটা পড়ে, এটা মানে শুনবে সবাই। আমার কাছে আশ্চর্য লাগে, এই লোকটা কি পুরো মেঘনাদ বধটা মুখস্থ তার? হুম। দেখা যাচ্ছে তো? জি স্যার। হুম। হ্যাঁ, একটু একটু থেমে থেমে চলতেছে, কোনো সাউন্ড পাওয়া যাচ্ছে না স্যার। না, আসছে, হ্যাঁ, স্টার্ট। চলে যাবে গেলা যমপুরে অকালে, কহে দেবী অমৃত ভাষিণী, কোন বীর বরে বরি সেনাপতি পদে পাঠাইলা রণে পুনঃ রক্ষক কুলনিধি রাঘবারী। কি কৌশলে রাক্ষস ভরসা ইন্দ্রজিৎ মেঘ নদে, অজেয় জগতে উর্মিলা বিলাসে নাশী ইন্দ্র নিঃশঙ্কিলা। বন্দি চরণারবিন্দ অতি মন্দ মতি আমি,
ডাকি আবার তোমায় সে তো বুঝে ভারতে, কে জানে মহিমা তবে ভবমণ্ডলে। নরাধম আছিল যে নরকুলে চৌর্যের রত, হইল সে তোমার প্রসাদে মৃত্যুঞ্জয়। যথা মৃত্যুঞ্জয় উমাপতি, হে বরদে তব বরে চোর রত্নাকর, কাব্য রত্নাকর কবি, তোমার পরশে সুচন্দন বৃক্ষ শোভা বিষ বৃক্ষ ধরে। হায় মা, এহেন পুণ্য আছে কি এ দাসী, কিন্তু যে গো গুণহীন সন্তানের মাঝে মূঢ় মতি, জননীর স্নেহ তার প্রতি সমধিক। ব্রতবিউর দয়াময়ী বিশ্বরমে গাইবমা বীর রসে ভাসি মহাগীত। হরিদাস দেহ পদচ্ছায়া, তুমিও আইস দেবী, তুমি মধু করি কল্পনা, কবির চিত্ত ফুল বন মধু লয়ে রাজি চক্র। যাহে আনন্দে করিবে পান সুধা নিরবধি। চাদরের কারুকার্যটাও অসাধারণ। হুম। কনক আসনে বসে দশানন বলি, হে মুকুট হরিম শিরে শৃঙ্গ বর যথা তেজ করি। শত শত পাত্র মিত্রাদি সভাসদ নত ভাবে বসে চারিদিকে, ভূতলে অতুল সভা স্ফটিকে গঠিত, তাহে শোভে রত্নরাজি মানস সরসে, সরস কমল ফুল বিকশিত যথা। সে রক্ত নীল পীত স্তম্ভ সারি সারি, ধরে উচ্চ স্বর্ণ ছাদ, ফণীন্দ্র যেমতি বিস্তারি অযুত ফনা, ধরে না দূরে ধরা। ঝুলেছে ঝুলি ঝালরে মুকুতা, পদ্মরা কত হীরা যথা ঝুলে, খচিত মুকুলে ফুলে পল্লবের মালা ব্রতা। এহেন সভায় বসে রুক্ষ ফুলপতি, বাক্যহীন পুত্র শোকে। ঝরে 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 অবিরল স্ত্রুধারা, তৃতীয়া বসনে করজোর করে দাঁড়ায় সম্মুখে ভগ্ন দূত, ধূসরিত ধুলায় সহিলা রাব সর্ব কলেব। কতক্ষণে চেতন পাইয়া বিষাদে নিঃশ্বাস ছাড়ি, কহিলা রাব এই সকল সমুদ্র অমর বৃন্দ যার ভুজ বলে কাতর, সে ধনুর্ধরে রাঘব ভিখারি পথিল সম্মুখ রণে, ফুলদল দিয়া কাটিলা কি বিধাতার শালমূলি তরুবরে। আবির বাহু তীর চূড়ামণি, সাই ইচ্ছা করে ঝাড়িয়া কোন গোলকটা নিবিড় কাননে বসে, এ মনের জ্বালা জুড়াই বিরলে কুসুমদান সজ্জিত দীপাবলিতে যে উজ্জ্বলিত নাট্যশালা সমরে আছিল এমন সুন্দরী পুরী, কিন্তু একে একে শুকাইছে ফুল এবং নিবিছে দেউটি, নীরব রবাব বিনা মুরজ মুরলি। তবে কেন আর আমি থাকি রে এখানে, কারে বাসনা বাস করি আধারে। এই রূপে বিলাপী রাক্ষস কুলপতিরা আপন, তবে মন্ত্রী সাধ সচিব শ্রেষ্ঠ বুধা কৃতাঞ্জলি ফুটে উঠি কহিতে লাগিলেন নত ভাবে, হে রাজন, ভুবন বিখ্যাত রাক্ষস কুরূপ শেখর ক্ষময় দাসেরে, হেন সাধ্য কার আছে বুঝায় তোমার এই জগতে। ভাবি প্রভু দেখো কিন্তু মনে অভ্রভেদী চূড়া যদি যায় গুড়া হয়ে বজ্রাঘাতে, কবু নহে তার অধীর সে পীড়নে। বিশেষত এ ভবমণ্ডল মায়াময়, বৃথায়ের দুঃখ সুখ যত, মোহের ছলনে ভুলে অজ্ঞান যজত। উত্তর করিল তবু দশানন বলে, যা কহিলে সত্য হে আমার তো প্রধান সারণ। জানি হে আমি এ ভবমণ্ডল মায়াময়, বৃথায়ের দুঃখ সুখ যত, কিন্তু জেনে শুনে তবু কাঁদে পরাণ অবোধ। কহ দূত কেমনে পড়িল সমরে অমর ত্রাস, বীর বাহু বলি প্রণমী রাজেন্দ্র পদে করযোগ জুড়ি আরম্ভিলা ভগ্ন দূত।
অশিলা বীরেন্দ্র বীরেন্দ্র বীর বাহু শহরণে যুদ্ধনাথ সহ গজ যুদ্ধ যথা ঘন ঘন আকারে ধুলা উঠিল আকাশে মেঘদল আসি যেন আবরিলা ঋষি গগনে মৃত্যুর জলাসম চকমকে উড়িল কলম মুকুল অম্বর প্রদেশে শনে শনে ধন্য শিক্ষা বীর বীর বা কত যে মরিল ওরি কে পারে গণিতে এই যুগে শত্রু মাঝে জুঝিলা সদলে পুত্র তব হে রাজন। কতক্ষণ পরে প্রবেশিলা যুদ্ধে আসি নরেন্দ্র রাঘব অগ্নিময় চক্ষু তাহার যক্ষ সরসে কড়মড়ি ভীম দন্ত পরে লঙ্ঘ রামচন্দ্র আক্রমিলা রণে কুমারে আর কি পূর্ব জন্ম দোষে একাকে বাঁচিলুই আমি এদের কহিয়া স্তব্ধ হইল রাক্ষস মনস্তাপে আর লঙ্কাপতি তোর কথা কোন বীর হিয়া নাহি চাহেরে বসিত সংগ্রামে ডমরু ধ্বনি শুনি কাল প্রতি কবুকি অলস মাসে বিবনে ধন্য লঙ্কা বীর পুত্র ধাত্রী চলো সবে চলো যাই দেখি ওহে সভা সব জন কেমনে পড়েছে রণে বীর চুটি বাহু চলো দেখি জুড়াই নয়নে রাক্ষসপতি আশা শিখরে কনক উদয় চলে দীন মোহনি যেন অংশুমালি দেখিল রাক্ষসের সাপ উন্নত প্রাচীর অটল অচল যথা তাহার উপরে বীর মদে মত্ত ফেরে স্ত্রী দল যথা শৃঙ্গধর উপরে সিংহ চারি সিংহদার রুদ্ধ এবে ফেরিলা বৈধি হর। তো ঠিক আছে একটু হুম অসাধারণ স্যার। তবে আমার কাছে মনে হচ্ছে স্যার এটা কোনো একটা মঞ্চস্থিত হচ্ছে এবং সাইড থেকে মাইক থেকে কেউ বইটা পড়ছে, সে শুধু ঠোঁট মিলাচ্ছে আমার কাছে মনে হচ্ছে স্যার। মনে হচ্ছে না। তাইলে দেখতে হবে স্যার, আমি এটা যদিও এটা দেখিনি যার যার কিন্তু ইয়েতে মোবাইলে সার্চ দিলে এটা আসবে। আসলে এটা সবাই দেখে ফেলবে, এর মানে জাস্ট অভিনয়। তার আঙ্গুল চালনা, তারপর তার স্টাইল, বিশেষ করে যে চাদরটা, ওই চাদর দিয়েই কিন্তু সে মানে যখন যে চরিত্র অভিনয় করছে সেই চরিত্র ওই চাদরটা দিয়ে করে করে ফেলছে। হুম। এবং মানে অসাধারণ তার বিষয়টা পুরো মুখের আমার কাছে একবার আমি অনেকবার চেষ্টা করছি যে এটা কি আসলে কেউ বলছে, কিন্তু কণ্ঠটা তো তারই। হুম। আমি আপনার এই ভিডিওটার সাথে শব্দগুলো মিলাচ্ছিলাম, একদম হুবহু শব্দের বানান উচ্চারণ সবকিছু মিল ছিল। ওই জায়গা থেকে মনে হলো যে কেউ বই থেকে পড়ছে এবং মাইক থেকে সাউন্ডটার সাথে সে ঠোঁট মিলিয়ে যাচ্ছে। Good. তাও মিলাতে গেলেও তো মুখস্থ প্রায় হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, সেটা অবশ্যই সে দীর্ঘদিন চর্চা করে তারপরে মঞ্চে উপস্থাপন করছে, কারণ জিনিসটা একটা স্টুডিওতে উপস্থাপিত হচ্ছে, এটা বোঝা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড না, দেখে। মঞ্চে, এটা তো মঞ্চে, হ্যাঁ, মঞ্চে। স্টুডিওতেই হচ্ছে না স্যার, এটা কিন্তু যে শর্ট ভিডিও ক্লিপ গুলো দেখলে বোঝা যায় যে এটা ওনার নিজেরই ভয়েস আর উনি বলছেন। ভয়েস তার তার সাক্ষাৎ পড়েছি তো, সাক্ষাৎ দেখেছি, তার অভিনয়গুলো দেখেছি। স্যার এটা স্যার আমি একটু বলি স্যার, প্লিজ স্যার। হ্যাঁ, এটা অনেক সময় দেখা যায় আগে অডিওটা এবং পরে সেই ভিডিওটার সাথে সাথে সে মঞ্চে উপস্থাপিত করে তাকে, যে কারণে তার অভিনয় একসাথে মিলে যাচ্ছে স্যার। না, ঠিক আছে, এটাই হওয়ার সময়। ইন্ডিয়ান তো উম, পুরোপুরি মুখস্থ করাটাও অস্বাভাবিক না, কারণ যারা খুব প্রখ্যাত নাট্যকার স্যার তারা আমরা কিন্তু এই যে এগুলো এগুলো জি করে। স্যার আমরা যে আমরা টেলিভিশনে যে গানের রেকর্ডিং গুলো করে, সেখানে হুম কিন্তু আগে অডিওটা একটা স্টুডিও থেকে রেকর্ড করে নেয়, তারপর সেটার সাথে হুম বাহিরে হুম। গিয়ে ভিডিও দৃশ্যটা ধারণ করে এবং এটা এসে মিলায়। এখন সে যখন ভয়েসটা আগে রেকর্ড করে নিয়েছে, এটা মোটামুটি তার ধারণা আছে কোন শব্দটা কি আসতেছে, সেই জায়গা থেকে সেই অডিওটার সাথে সে মঞ্চে উপস্থাপন করছে নিজের ভয়েসের সাথে।
ঠিকই আছে, কারণ এটা তো স্বাভাবিকভাবে অসম্ভব এই পুরো কাব্যটা মুখস্থ রাখা জি স্যার। এবং টু দা জি স্যার, আমি পয়েন্টে বলা। শব্দগুলো, জি স্যার, এই জন্য আমি আপনার পুরো ভিডিওর সাথে সাথে, একবার না, আমি 2-3 বার এটা পড়েছি, দেখেছি তার পুরো অভিনয়টা, এবং আমার কখনো লিপসিং বলেও মনে হয় নাই। তার মানে দুটাই অসম্ভব। হুম, এটা মুখস্থ করাটাও অসম্ভব, আবার স্যার এইটা হতে লিপসিংটা পারে যে মানে পারফেক্ট হয় এটাও উনি খুব অনেকবার কঠিন। করে বলেছেন ওই শর্ট শর্ট ভিডিও ক্লিপ গুলো একসাথে করা। হুম, না, যখন ওটা হতে মঞ্চে পারে। উপস্থাপন করা হয় তখন এটা তো আর ক্লিপ একসাথে করার সুযোগ নাই। এটা আগে না। অডিওটা রেকর্ড করে মোবাইলে ছেড়ে নিয়েছে মাইকের কাছে, সেখান থেকে অডিওটা আসতেছে এবং সে মঞ্চে অভিনয় করে যাচ্ছে, তার নিজের ভয়েস ঠিক আছে, কিন্তু হ্যাঁ, মুখস্থ ভয়েস, ওদিকে অডিও চলবে আর অডিও অনুযায়ী সে অভিনয়টা করবে। হ্যাঁ, যখন তার একটু নিজের গন্ডগোল ভয়েস বেঁধে দিয়ে গেল ওখানে স্টপ দিয়ে আবার আগের থেকে শুরু করবে। এইভাবে দিচ্ছে। বিভিন্ন কাট কাট করে 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 তারপরে একটা জোড়া লাগায় একটা পরিপূর্ণ ইয়েটা হবে আর কি। হতে পারে। সুতরাং এটার এটার অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে স্যার আসলে। এগুলো অস্বাভাবিক কোনো কিছু না। হুম, 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 কারণ হুম। হচ্ছে যে অভিনয় যারা করে ও তো অনেক স্ক্রিপ্ট মুখস্থ রাখে, এগুলো অস্বাভাবিক কোনো কিছু না। মানে আর মুখস্থ যারা রাখাটা তো এগুলো করে অস্বাভাবিক। ওদের মধ্যে এগুলো অভ্যস্ত হয়ে যায়। আপনি না, যেটা বলছেন মুখস্থ ওটাও যদি অস্বাভাবিক। সে পুরোটা মুখস্থ করে করে, এটা তো অবশ্যই অস্বাভাবিক। এই পুরো মেঘনাদ বধ কাব্য মুখস্থ করা এবং টু দা পয়েন্টে শব্দ ধরে ধরে অভিনয় করা, এটা খুব কঠিন, তো মুখস্থ করাটা তো খুব কঠিন। কঠিন, জি স্যার। এটা অসম্ভব স্যার, আমি ওই ভিডিওর সাথে সাথে বইয়ের পাতার শব্দ মিলিয়ে যাচ্ছিলাম, দেখছি না সে শব্দ কোথাও মিস করছে না, তার মানে এটা সে আগে দেখে অডিও রেকর্ড করে নিয়েছে। না, না, সেই মুখস্থ অডিও করলেও রেকর্ডের শব্দ সাথে, কখনো মিস হবে না। মুখস্থ করলেও মানে ওই টাইপের মানুষজন মুখস্থ করবে, তাহলে শব্দ মিস হবে কেন? কারণ এটা তো যখন প্রকাশিত হয়ে যাবে তখন তো একটা একটা বিশ্ব সম্পদ, সেখানে একটা শব্দের এদিক ওদিকের কোনো স্কোপ নেই। জি স্যার, হুম, এবং সেই রিস্কটা সে নিবেও না স্যার, কারণ কখনোই এত হবে না। বড় রিস্ক কারণ নিবে না স্যার, রিস্ক। একটা শব্দের এদিক ওদিক হয়ে গেলেই তো আবার ইয়ে হয়ে যাবে। তবে মুখস্থ না করলেও তার পুরোটা ধারণা রাখতে হবে, হ্যাঁ জি স্যার, কারণ সে তো কোনটার পর নিজে কি, রেকর্ড করতেছে। সেই অনুযায়ী তার মুদ্রা, এরপরে এইটা এই অনুযায়ী যে মুদ্রা, এটা তার পরবর্তী কি আছে, এটা না হলে তো। এই জন্য আমরা দেখি যার পুরোটা মুখস্থ সেও কিন্তু অডিও করে নেয়। জি স্যার। সুতরাং তার মুখস্থ না হলেও মুখস্থের কাছাকাছি। হুম, হ্যাঁ, তা অবশ্যই স্যার, কারণ আমরা যে ভিডিও গানগুলো ধারণ করি সেখানে তো আমরা দেখি শিল্পী তার নিজের গান, কিন্তু তারপরে দেখা যায় যখন ভিডিওর জন্য অডিও লিপসিং, অডিওর সাথে লিপসিং দিচ্ছে, সে মিস করতেছে অনেকবার, তার নিজের গান নিজে গাইছে তারপরে সে ভুল করতেছে। হুম, 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 হুম। এই জন্য বললাম, সে যদি ভালো মঞ্চে অভিনেতা হয়ে থাকে, আমি ঠিক জানি না, চিনি না যেহেতু, না, না, তাইলে সে কখনোই এই রিস্ক সে খুব মারাত্মক অভিনেতা, শুধু এটা না আরো অনেক কিছু করেছে সে। আমার তাহলে তো নামটা সে খুব খেয়াল কখনোই এই রিস্ক নিবে আসছে না। না। হ্যাঁ। তাহলে তো সে কখনোই এই রিস্ক নিবে না যে শব্দ বাদ পড়ে গেলে যে একটা না, না, মঞ্চে কখনোই না, মানে উপস্থাপন স্যার সে ওনার রিস্ক নাম নিলেও গৌতম হালদার। এটা সঙ্গে, হ্যাঁ, গৌতম হালদার, রাইট। এটা সে রিস্ক নিলেও অন্যান্যরা সে রিস্ক দেবে কেন? জি এটা স্যার। একটা টিম ওয়ার্ক না? আর জি আরেকটা স্যার। বিষয় হচ্ছে, যেটা এটা যেহেতু কলকাতার পশ্চিমবঙ্গের, তারা তো এটাকে বাংলাদেশের কেউ যদি এটা করতো কিন্তু এইভাবে করতো না। এইভাবে করতো না, তার মানে তার উচ্চারণ এবং মানে উচ্চারণ না, তার মঞ্চ সজ্জা এবং অন্যান্য যে বিষয়গুলো আনুষঙ্গিক, সেটাগুলো কমপ্লিটলি একটা হিন্দুয়ানি ধর্মীয় ভাব গাম্ভীর্য রক্ষা করে চলেছে, যেটা ওই এই নাট্য পরিচালকের উপরে নির্ভরশীল। বাট আমাদের এখানে যদি এটাই এই এই নির্দেশনাটা চলতো, তাহলে ওই হিন্দু ধর্মীয় আবহটা, একবার রিয়েল আবহটা ওইভাবে আনতো না, অন্যভাবে নিয়ে আসতো। হুম। যাই হোক, আমরা এটা নিয়ে পড়াশোনা করছি, কারণ এটা এমন একটা বিষয়, এটার পড়াশোনার কোনো শেষ নেই। আমি দীনবন্ধু পড়তে পড়তে আমার লাইব্রেরিতে খুঁজে দেখি যে আমার কাছেই এক এক বিখ্যাত বই আছে। হ্যাঁ, এ দীনবন্ধু মিত্রের সাহিত্যকর্ম, এটা পিএইচডি গবেষণা।
স্যার আপনার তো একদিন আপনার রিডিং রুমে ক্লাস নেওয়ার কথা ছিল। তা তোমরা তোমরা তো দেখেছো আমার রেডি রুম, দেখো নি? না স্যার। হায় না হায় স্যার, রে আপনি বাবা। বলছিলেন ক্লাস নেবেন। হ্যাঁ, আমার আমার ছেলে আপনি মেয়েরা ওটা বলছিলেন দখল একদিন করে ফেলেছে, ক্লাস যার নেবেন। কারণে আমি। ঠিক আছে, পরশুদিন ক্লাস আছে না? পরশুদিন আবার জি স্যার স্যার, বুধবার। 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 ঠিক আছে, বুধবারেরটা ওখানে নেবো, দেখি কি করা যায়। আচ্ছা, ঠিক আছে, আমরা ওইদিকে না, যে আমরা একটু একেবারে টু দা পয়েন্টের এই, আমি ওই বিভিন্ন বক্তৃতা বিবৃতি দিতে গেলে একটা ঝামেলা হয়ে যায়। স্যার এই বিবৃতি জন্যে না দিলে তো বুঝতে পারি না স্যার। আমি টু দা পয়েন্টে যাই। শেয়ার স্ক্রিনে যাই, কি কি আছে সেটা সেটা বলি, তারপরে হুম, স্যার এই নাটকটার মধ্যে কিছু কিছু ভাষা আছে মানে বুঝতে খুবই কষ্ট হয়। হুম, কিরকম? স্যার প্রথম দিকে কিছু ভাষা আছে মানে খুব মানে বুঝতে একটু সমস্যা হয় আর কি। এখন এটা কোন অঞ্চলের ভাষা? এখানে আবার দেখলাম যে দক্ষিণাঞ্চলে আমাদের এখানে মানে খুলনা যশোর এই দিকের ভাষাও ব্যবহার করা হ্যাঁ, হচ্ছে। অন্যদের সমস্যা হলেও অন্যদের এই বিভিন্ন শব্দ সমস্যা হবে, কিন্তু তোমার তো সমস্যা হওয়ার কথা না। স্যার ওই না আমার তো সমস্যার কথা না, মানে ওইখানে মানে প্রথম দিকে আর কি কিছু শব্দ আছে মানে একটু হুম, সমস্যা হয় আর কি বুঝতে। ওইখানে মানে একটু বেশি আর কি মানে দক্ষিণ দিকের অঞ্চলে ভাষা ব্যবহার হ্যাঁ করা হয়, হ্যাঁ। যার কারণে মানে একটু সমস্যা হচ্ছে বুঝতে। স্যার নাটকটা এই যে- আমিও পড়েছি, তবে আমার কাছে শব্দ তেমন একটা সমস্যা নাই, দু এক জায়গায় একটু ফটোকপিতে ডিস্টার্ব হয়েছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে নাটকের কোথাও একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তৈরি করে উঠাইতে পারে নাই। জাস্ট একটা বর্ণনা দিয়ে গেছে গরিব মানুষ দুঃখীদের উপরে নির্যাস, এরা যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা সানাউল্লাহ অত্যাচার করছে। একেবারে সঠিক ধরেছ। এই 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 ধরাটা হতো না, কিন্তু সানাউল্লাহ কিন্তু এই বক্তব্য দিতে পারতে না যদি এর আগে আমরা বিসর্জন না পড়ে নিতাম। জি স্যার, অবশ্যই স্বীকার করছি স্যার। আমরা যদি এইটা আগে আগে নীল দর্পণ পড়তাম, পরে বিসর্জন যদি পড়তাম, তখন বুঝতাম, কিন্তু যেহেতু আমরা বিসর্জনটা আগে পড়ে নিয়েছি, ভেতরগন্ত দ্বন্দ্বটা কত মানে কঠিন, সেই দিক থেকে আমরা চিন্তা করলে এইটার ওই দ্বন্দ্ব বলতে কিছুই নেই। কিছুই নেই, জাস্ট মানুষের উপর অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারটাই একটু বর্ণনা করে একেবারে বলা পুরো হয়ে গেছে। চিত্রায়িত করা হচ্ছে, কিন্তু জি স্যার। নাট্যকারের যে, কিন্তু এখানে উপাদান ছিল, কিন্তু উপাদান কিন্তু যে ছিল না একেবারেই তা না। কারণ ইয়েকে যখন ধরে নিয়ে যায়, এই সাবিত্রী, নবীনী, সরলতা, রেবতী, ক্ষেত্রমণি, ক্ষেত্রমণিকে ক্ষেত্রমণি যখন স্যার। নিয়ে যাচ্ছে, তখন এর এটা দিয়ে ওইভাবে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বটা গড়ে তুলতে পারতো। কারণ একটি মেয়ে, সে এইভাবে তাকে ধরে নিয়ে যাওয়ার পরে তার যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বটা তৈরি হওয়ার কথা, সেটি ওইভাবে তৈরি হতে পারে। কিন্তু এটা হচ্ছে এক একটা নাট্যকার, কারণ এটা হচ্ছে আমাদের সামাজিক নাটক, একেবারে সমাজের একটা চিত্র তুলে ধরা, সেই দিক থেকে এটা। আচ্ছা, আমি এইটা নাটকের মূল নাটকে পরে আসছি, আগে এইটাতে আসি একটু। এটা একজন বিখ্যাত ব্যক্তি, সাধন কুমার ভট্টাচার্য। সাধন কুমার ভট্টাচার্য একটা সমালোচনা লিখেছেন এটার উপরে, সেটির নাম হচ্ছে নাট্য সাহিত্যের আলোচনা ও নাটক বিচার। নাট্য সাহিত্যের আলোচনা এবং নাটক বিচার, আম, এটি করেছেন সাধন কুমার ভট্টাচার্য। তা তার অনেক বড় একটা বই, সেটা থেকে আমি এখানে 106 পৃষ্ঠা কাট করে নিয়ে এসেছি। সেখানে এই নীল দর্পণ নাটকটি তিনি আলোচনা করেছেন। স্যার এই একটা নাটকের একটা আলো। জিনিস জিজ্ঞেস করবো স্যার, একটু হ্যাঁ যদি কিছু মনে না করেন। হ্যাঁ হ্যাঁ। স্যার ওই যে আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে নীলদর্পণ তো সর্বপ্রথম স্যার ছদ্মনামে প্রকাশিত হয়েছিল, এখানে দীনবন্ধুর নাম ছিল না, কিন্তু হুম। সর্বপ্রথম কত সালের দিকে স্যার এটা দীনবন্ধুর নামে প্রকাশিত হয়েছে স্যার? এইটা তো আসলে একটা কোশ্চেন, আমি ঠিক
মানে নিশ্চিত বলতে পারবো না, তবে রাইট, এটা খুব ভালো একটা প্রশ্ন, কারণ এটা তো নিষিদ্ধ হয়ে যায়। তার ওই প্রশ্নের আগের প্রশ্ন হবে হলো এই যে নিষিদ্ধটা উজ্জ্ব হয় কবে, জি স্যার। তাই না? এই জি নিষিদ্ধটা, স্যার, কারণ তখন তো ইংরেজ শাসক ছিল, তারা তো আর হ্যাঁ, এটাকে সমাজে চলতে দেওয়ার কথা না। এর আগে কি আমরা একটা পড়েছি, কি পড়েছি এর আগে? কাজী নজরুল ইসলামের একটা প্রবন্ধ পড়লাম, সেটা হলো যুগবাণী, প্রবন্ধ গ্রন্থ যুগবাণী। সেটা 1920 সালে নবযুগ নামে একটা পত্রিকা বের হয়। সেটার মালিক ছিলেন শেরেবাংলা একে ফজলুল হক। তা এটার সম্পাদক ছিলেন হলো কাজী নজরুল ইসলাম। তা ওই সময় 1 বৎসর 1.5 বৎসরের মধ্যে তিনি যে প্রবন্ধগুলো লেখেন ওই পত্রিকায়, সেটি 20 21 সাল 22 সালে সেটি প্রবন্ধ আকারে প্রকাশিত হয়। বইটি হলো, নাম হচ্ছে যুগবাণী। এটি সেপ্টেম্বর সম্ভবত প্রকাশিত হয়, সেপ্টেম্বরের সম্ভবত 19 তারিখে এটা প্রকাশিত হয়, নভেম্বরের 23 তারিখে এটি নিষিদ্ধ হয়, 1922 সালের অথবা 23। এই নিষিদ্ধ হয়, এবং এটা নিষিদ্ধ, এবং এটি ওপেন হয় 1947 সালে গিয়ে। হুম। সুতরাং নীল দর্পণ যে নিষিদ্ধ হলো, 47-এর আগে হবে না? হুম, 47-এর আগে যে ওপেন হবে না, এটা নিশ্চয়তা হ্যাঁ পাওয়া হ্যাঁ, যায় স্যার। 47-এর 3-4 মাস আগে। বাট এই ক্ষেত্রে আমি কনফার্ম জানি না যে এটা কবে এটা উজ্জ্ব হয় এবং কবে দীনবন্ধু মিত্র তার স্বনামে এটি প্রকাশ করেন। তবে একটা বিষয় হচ্ছে যে আমার মনে হয় এটি 47 পর্যন্ত যায়নি, তার আগে, অনেক আগে, কারণ এটি বেনামে প্রকাশিত হলেও বিভিন্ন ভাষায় এটা অনূদিত হয়ে যায়। বিভিন্ন ভাষায় যখন অনুবাদ হয় তখন আমার মনে হয় এগুলো স্বনামেই হয়ে যায়। কারণ 1873 সালেই তো দীনবন্ধু মিত্র মারা যায়। এরপরে হয়তো, তারপর আমি দেখি, আমি আর একটু পরে এটা একটু সার্চ দিয়ে পাওয়া যায় কিনা। আমার মোবাইলটা আবার দিয়ে দিয়েছি, চার্জে দিয়েছি, থাক, আমরা আগামী দিনে এটা নিয়ে আলোচনা করব। তবে আরেকটা একটু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই, আমার কাছে 2টা শীট আছে, এইটা একটা, তারপরে আর একটা, আমি কয়েকটা এখনই দেখাবো সেটা। আর এটি যে পিএইচডি অভিসন্দর্ভটা আছে সেটাও আমি আজকে সারাদিন ধরে পড়লাম, কিন্তু এই তথ্যটা তো পাইনি আসলে। তো এখন নীলদর্পণ নাটকের উপরে যে পিএইচডি করা, তাও 1985 সালে এই পিএইচডিটা ঢাকা ইউনিভার্সিটি থেকে। তা সেইটাতে যদি এটা না থাকে তাহলে আমি কোথায় পাবো আর? এটা তো প্রধান জায়গাটা হচ্ছে ওই জায়গাটায়, কারণ এটা তো পিএইচডি গবেষণার বই প্রকাশ করেছে। যাই হোক, এটা আমরা পরে কথা বলবো। এখানে 106 পৃষ্ঠার একটা সমালোচনা আছে, এটা আমি আপনাদের দিয়ে দেব। এটা হলো সাধন কুমার ভট্টাচার্যের নীল দর্পণের উপর। এখানে আমি ছোট ছোট কিছু বিষয়, আমি তো বইয়ে আন্ডারলাইন করেছি, এখানে তো আন্ডারলাইন করা নেই। যাই হোক, এখানে অনেক বিষয় আলোচনা আছে। আমি বলছি দীনবন্ধু পরিবেশ, এই পরিবেশের জায়গাগুলো ওইভাবে না। আমরা এখানে উনি 3টা যুগে ভাগ করেছেন, এখানে হিন্দু, বৌদ্ধ যুগ, এটা কি হবে, আর 2টা হচ্ছে মুসলমান যুগ, অর্থাৎ পাঠান মুঘল, আর একটা হচ্ছে ইংরেজ যুগ। এরকম 3টা যুগে তিনি ভাগ করেছেন। বাট একটা, আমি ছোট করে একটা বিষয়টা বলি। সাপোজ এই সাধন কুমার ভট্টাচার্য উনি নীল দর্পণের উপরে, তার মানে হেডিংটা এটা, তাই তো, নীল দর্পণ নাটক।
এটার উপরে উনি আলোচনা করবেন। তা আলোচনার শুরুতে আমরা বলছি যে এটি আমাদের এমনি নর্মালি এটা জানার বিষয়, আমরা যদি কোনো রিসার্চ ওয়ার্ক করি, যে কোনো আমরা যদি গবেষণামূলক কার্যক্রম করি, তাহলে কি করতে হয় সেটার আমি একটা ভূমিকা দিই, বা আমি যদি একটা আর্টিকেল লিখি, খুব খেয়াল করতে হবে হেডিং কিন্তু নীল দর্পণ, তাই তো? এটার উপরে তিনি, নাটকের উপরে তিনি আলোচনা করবেন কি করে যাচ্ছেন তিনি, এই যে ওয়ার্ডসওয়ার্থ, এই বিদেশি নাট্য সাহিত্য, কবি এলিয়ট, এই যে ব্যক্তি মানুষ ইতিহাস, এই সব আলোচনা চলছে। হ্যাঁ, ব্যক্তি স্বাতন্ত্র্য অর্থে সত্য যে এ- নাটকের কোনো ধারে কাছেই নাই কিন্তু এই আলোচনা এখনো। হ্যাঁ, আমি এই 4 পৃষ্ঠা পৃষ্ঠা ধরে ধরে যাচ্ছি, পুরো আলোচনা এখন আসছে প্রথম দীনবন্ধুর পরিবেশ, অর্থাৎ দীনবন্ধু কখন জন্মগ্রহণ করে, তার জীবনটা কেমন ছিল, এই তার পরিবেশ, তার সময়ে পরিবেশটা কেমন ছিল, এই আলোচনাটা করছেন। তার মানে এই যে 1830 সালে তিনি জন্মগ্রহণ করেন, এই জন্মগ্রহণের প্রেক্ষাপটে তখনকার পরিস্থিতিটা কেমন ছিল, সেখানে তিনি আলোচনা করছেন তার হিন্দু বৌদ্ধ যুগ, মুসলমান যুগ, ইংরেজ যুগ, এই পুরো আলোচনাটা চলছে। তাহলে এই যে হিন্দু বৌদ্ধ যুগ, মুসলমান যুগ, এই পুরো আলোচনা, এই 600 বৎসর ধরে এই মুসলিম শাসন আলোচনা করছেন। এই করতে করতে হোসেন শাহের সময় বৈষ্ণব ধর্মের আলোচনা আসছে, বাংলা ভাষার গতি প্রকৃতির আলোচনা আসছে, পলাশির আলোচনা আসছে, তারপর কি বাঙালির জীবনধারায় বৈদেশিক প্রভাব, বাঙালির জীবনধারায় বিদেশি প্রভাব, এটা নিয়ে তিনি বিভিন্ন আলোচনা করছে। এরপরে আসছেন তিনি নীল ব্যবসা, নীল ব্যবসাটা কেমন ছিল সেই আলোচনাটায় তিনি আসছেন। এই পর্তুগিজ বণিক সম্প্রদায় 2 বছরে বা বাংলা মালপত্র কিনতে আসতো, রৌপ্য দিয়ে তখন কেনাবেচা হতো, রেশম, কার্পাস, এবং এর সঙ্গে সঙ্গে নীলের চাহিদাটা আসছে। হঠাৎ করে নীল আসছে না, এই করতে করতে তুলার, রেশম ও তুলা শিল্প, এই আলোচনাটা আসছে। এবং আমরা দেখতে পাচ্ছি সবই বিভিন্ন ইংরেজি, অন্যান্য দেশের, কেন অন্যান্য দেশের তুলার রেশম। এরপরে আসছে কি বাংলার ভূমি ব্যবস্থায় হিন্দুর অধিকার, এই আলোচনাটা আসছে। এই আলোচনাটা আসতে আসতে বলছে পলাশী পরবর্তী অবস্থা, পলাশীর যুদ্ধের পরবর্তী অবস্থাটা কেমন ছিল ভূমি ব্যবস্থা। এরপর ইংরেজ অধিকারের ফলাফল ও তৎ পরবর্তী ঐতিহাসিকদের মনোভাব, এটা আসছে। এরপর হচ্ছে নীলকরদের অত্যাচার আসছে, এটা কিন্তু নীল দর্পণের ধারে কাছেও নাই এই অত্যাচারের বিষয়গুলো। আচ্ছা, কি বলছে 1810 সালের 13ই জুলাই গভর্নর জেনারেল ইন কাউন্সিল অ্যাক্ট সার্কুলারে যে যে অভিযোগের উল্লেখ পাওয়া যায় তাহা হতে অবস্থান, অভিযোগ হিংসামূলক কার্যকলাপ, অবৈধ গ্রেপ্তার ও কয়েদ রাখা। কিন্তু এই সার্কুলারে কোনো ফল হয় নাই। যাক, এই প্রশ্ন করতে করতে দীনবন্ধুর সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ ওই সময়ে কিরকম ছিল, এই যে সামাজিক অবস্থার বর্ণনাটা করা হচ্ছে। পাদ্রীরা, পাদ্রীদের অবস্থার বর্ণনা আসছে। এরপরে দীনবন্ধুর বিভিন্ন ওই সময়ের সামাজিক পরিস্থিতিটা কেমন ছিল, রাজনৈতিক পরিস্থিতিটা কেমন ছিল, এইটুকু আমরা একটু জানি, দেখি কি অবস্থা। নীলকর সাহেবদের অত্যাচার, উৎপীড়ন, বিচারক ম্যাজিস্ট্রেটদের নীলকর সাহেবদের সমর্থন, তাহলে ম্যাজিস্ট্রেটরা সব নীলকরদের সমর্থন করতো এবং বিচারের নামে অবিচার হতো। একদিকে জমিদারের চাপে, অন্যদিকে নীলকর সাহেবদের অত্যাচারে প্রজার দুর্গতি। এরপরে বলছে সিপাহী বিদ্রোহ ও বিদ্রোহ দমন, পরাধীনতার গ্লানি। এরপরে আসছে স্বদেশ প্রীতির উন্মেষ, কিভাবে সামাজিক, এটা আর আগেরটা গেল রাজনৈতিক, এটা সামাজিক। কি কৌলিন্য প্রথা ছিল, তার মানে সতীদাহ প্রথা ছিল, বহু বিবাহ ছিল, সুরাসক্তি ছিল, সুরা মানে কি, বেশ্যাসক্তি ছিল, ব্রাহ্ম ধর্মের আন্দোলন ছিল, পাদ্রীদের প্রচার ছিল, বিধবা বিবাহ আন্দোলন চলছে, নারী শিক্ষা আন্দোলন চলছে। অর্থাৎ দীনবন্ধু মিত্রের সময়ে এই সামাজিক রাজনৈতিক আন্দোলনগুলো চলছে। এরপরে চলছে কি সামাজিক ও শৈল্পিক পরিবেশ, বৌদ্ধগান, দোহাইতে রামপ্রসাদ, ভারতচন্দ্র পর্যন্ত যে সাহিত্য সৃষ্টি হয়েছে তার প্রতি দৃষ্টিপাত করিলে দেখা যাবে
সাহিত্যের বিষয় রূপ রসের বিবর্তন মূলে সমাজ পরিবর্তনের ধারাটি অবিচ্ছেদ্যভাবে যুক্ত আছে, এরকম আলোচনা চলছে। আমরা কিন্তু কোন আলোচনার ভেতরে এখনো ঢুকি নেই। তারপর কি বাংলা গদ্য রচনার সাহিত্যের চাহিদা, পঞ্চম বাহিনী পাদ্রীদের শ্রীরামপুর মিশন ধর্মপ্রচার এগুলো আসছে, পাঠ্যপুস্তক সংবাদপত্র এগুলো আসছে, মিশনারি পণ্ডিত মুন্সিদের এই ভাষা সৃষ্টির প্রয়াস, এরপরে আসছে শ্রব্য কাব্য এবং মূল নাটকের অংশটা আসছে, নাটক কিভাবে তৈরি হচ্ছে। খেয়াল করতে হবে আমাদের 22 পৃষ্ঠার আলোচনা চলে গেছে, তাই তো। এখন আসছে না তারাচরণ শিকদার, যোগেন্দ্রনাথ, রামনারায়ণ, হরচন্দ্র ঘোষ, এই নাটকের ইতিহাস আসছে। নাটকের পুরো ইতিহাসটা এখানে তুলে ধরছে। নাটকের ইতিহাসটা তুলে ধরতে কত, এই যে 66 থেকে পুরো নাটক, প্রসন্ন সিংহ, এই যে কালী প্রসন্ন সিংহটা আসছে, মধুসূদন দত্তরটা আসছে। খুব খেয়াল করতে হবে এর নীল দর্পণ করে ওর ভেতরে ঢোকে, কিন্তু ঢুকায়নি। কি যে 1870, 1872, 1863 নীল দর্পণের ভেতরে ঢুকে যায় না, না ঢুকে দীনবন্ধু মিত্র আসছে শেষে। তার প্রথম নাটক 1860 এবং মূল বিষয় নীলকর অত্যাচার। তার এই বিষয়ে তার প্রত্যেকটা নাটকের মূল বিষয়বস্তু কি নিয়ে সেটা বলে দিচ্ছেন। নবীন তপস্বিনী, এটা পাতিব্রত অবলম্বনে। বিয়ে পাগলা বুড়ো, এটা বহু বিবাহের উপরে নাটক। সধবার একাদশী, এটা ইয়ং বেঙ্গলদের উপর প্রহসনের নাটক। লীলাবতী, এটা কৌলিন্য প্রথার নাটক। জামাই বারিক, এটা ঘর জামাইয়ের উপর। কমলে কামিনী, এটা সপত্নী বিদ্বেষমূলক রোমান্টিক নাটক। এত কিছুর পরে আমরা দীনবন্ধু মিত্রে আসলাম। এরপরে হচ্ছে অভিযোজনে মধুসূদন ও দীনবন্ধু, এই দুইজনের একটা তুলনামূলক আলোচনা এখানে আসছে। তাতে স্যার লেখাটাকে আরেকটু বড় করা যায়, চোখে কিছু দেখতাছি না। ওরে বাবা, এটা কে? হুম, হুম। আসসালামু আলাইকুম স্যার। সালাম, বাহ, সুরাইয়া নিজের এসছে মোবাইল তাহলে। থেকে জুম করা যায়, হ্যাঁ, না মোবাইলেই নিজের করা মোবাইল যায়, যাই থেকে হোক। জুম করা যায়। ও হ্যাঁ, আমি তো ভুলে গেছি। আচ্ছা, আমরা দেখছি এই যে 1859 খ্রিস্টাব্দে মধুসূদনের প্রথম নাটক শর্মিষ্ঠা রচিত হচ্ছে, তাই না? আচ্ছা, 1860 সালে মধুসূদন 3টা নাটক নাটক রচনা করে, একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও এবং পদ্মাবতী। আচ্ছা, এরপরে এই বছর হচ্ছে এই এই সালেই নীল দর্পণ নাটক প্রকাশে। তার মানে 1860 সালে একে কি বলে সভ্যতা রচিত হচ্ছে, বুড়ো শালিকের ঘাড়েরও রচিত হচ্ছে, পদ্মাবতী নাটক রচিত হচ্ছে, একই সঙ্গে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকে প্রকাশিত হচ্ছে। আচ্ছা, প্রত্যেকটা নাটকের বিষয়বস্তু এখানে দেওয়া, এছাড়া অন্যান্য নাটকের বিষয়বস্তু এখানে দিচ্ছে। দিতে এরপর বলছে এইবার দীনবন্ধুর দিকে দৃষ্টিপাত করা যাক। আমি বলে নিচ্ছি যে 106 পৃষ্ঠার এই লেখাটা, এই নীলদর্পণ নাটকের উপর 106 পৃষ্ঠার একটা গবেষণা প্রতিবেদন, গবেষণামূলক লেখা। তার মধ্যে এখানে কত নম্বর পৃষ্ঠায় এসছি আমরা? এখানে 27। 27 নম্বর পৃষ্ঠায় এসে মাত্র দীনবন্ধুর জায়গায় আসছে, নাটকের জায়গায় না কিন্তু এখনো। তারপর অন্যান্য নাটকগুলোর বিশ্লেষণ চলছে। হুম, এই যে সধবার একাদশী, অন্যান্য নাটকগুলোর বিশ্লেষণ চলছে। 1867 সালে লীলাবতী নাটকের বিশ্লেষণ চলছে, জামাই বারিকের বিশ্লেষণ চলছে, এই 1873 সালের বিশ্লেষণ চলছে। এরপর আসছে দীনবন্ধু নাট্যকার প্রতিভা, সে এই সমস্ত নাটকে তার প্রতিভাটা কেমন, এই আলোচনাগুলো চলছে। এই আলোচনা চলতে চলতে আমরা দেখছি দীনবন্ধুর প্রতিভা বিশ্লেষণে বঙ্কিমচন্দ্রের বক্তব্য কি, বঙ্কিমচন্দ্র তার সম্পর্কে কি বলেছেন এটা বলছেন। দীনবন্ধু সেকালের হইলেও চিরকালের বাংলা, এই এই দৃষ্টিকোণটা তার দিচ্ছে। আচ্ছা, এরপর ডক্টর সুকুমার সেন কি বলেছেন দীনবন্ধু মিত্র সম্পর্কে, বলতে বলতে সমালোচক অসিত কুমার ঘোষ মহোদয়ের বক্তব্য দীনবন্ধু মিত্র সম্পর্কে,
ডাক্তার দে মহাশয় দীনবন্ধু গ্রন্থের আলোচনা, তিনি একটা আলোচনা করে সেই আলোচনায় কি বলেছেন সেটা বলছেন। দীনবন্ধু প্রতিভা, বহির্মুখী, বাস্তব তন্ময় অভিজ্ঞতা, সমবেদনা, এই সমস্ত বিষয় আশায় সাময়িক রোমান্স এটা বলছে। হাস্যরসই ছিল দীনবন্ধুর নাট্য প্রতিভার স্বতন্ত্র বৈশিষ্ট্য, বাট এই বৈশিষ্ট্যটা এই নীলদর্পণ নাটকে কিছুই নাই। নাই। জি স্যার। নাই, হাস্যরস একেবারেই নাই। বাট হাস্যরস কিন্তু দীনবন্ধু মিত্রের নাট্য প্রতিভার একটা অনেক বড় একটা বৈশিষ্ট্য। আমরা পরে যখন এটাকে বিশ্লেষণ করব যে নীলদর্পণ নাটকটি ট্র্যাজিক নাটক কিনা, তখন বিশ্লেষণে এটি আসবে। যত ট্র্যাজেডি নাটকই হোক না কেন, সেখানে কিন্তু হাস্যরস অবশ্যম্ভাবী থাকবেই, তাই না? এমনকি এই জিনিস আমাদের বাংলা সিনেমাগুলোও প্রতিপালন করে। হুম। বাংলা সিনেমাগুলো যখন দেখছি নায়ক নায়িকার মধ্যে বিরাট গন্ডগোলে নায়ক নায়িকার বাবারে মেরে ফেললো, অথবা নায়িকা বা নায়কের বাবারে মেরে ফেললো, কয়েকজনে মেরে টেরে ফেলার পরে যখন এই ক্রাইসিসটা তৈরি হয়, যখন চলে যাচ্ছে একেবারে কঠিন পরিস্থিতি, তখন নায়িকার সামনে নায়িকার বাবা মার মৃতদেহ, এবং নায়িকা এই তার বাবা মার মৃত্যুকে সমর্থন করছে নায়ককে সমর্থনের প্রেক্ষাপটে। এরপরে ঘটনা ঘটে গেল, নায়ক নায়কের দিকে চলে যাচ্ছে, নায়িকা যখন নায়িকার দিকে, তার নিজের দিকে চলে যাচ্ছে, তখন একজন কি, এটাকে বলে টেলিসমাজকে কি বলে? জোকার স্যার। জোকার না, জোকার হলো কৌতুক সার্কাসে বলে। অভিনেতা। স্যার কৌতুক কমেডিয়ান। অভিনেতা, কৌতুক কমেডিয়ান যখন চলে যাচ্ছে, কমেডিয়ান তখন মাঝখানে এসে বলে, এই কই যাও, এদিকে আসো। এই যে যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সে কৌতুক করা শুরু করে দিল, তাই না? বা কঠিন যুদ্ধের মধ্য দিয়েও সে তার হঠাৎ করে কৌতুক চলে আসে। এটা কিন্তু অবশ্যম্ভাবী, এটা করতে হয়, না আচ্ছা হলে স্যার। একঘেয়েমি হয়ে যায়। আমি যখন স্যার, একটু ট্র্যাজিক আমি যখন নাটকের কথা। বিয়ের দাওয়াতে, সারোয়ার একটু, আমি যখন বিয়ের দাওয়াতে যে কঠিন আকারে বিরিয়ানি খাচ্ছি, খেতে খেতে ওর ভিতরে একটু সালাদ খেতে হয়, বা একটু ড্রিঙ্কস, বা ওই যে মাঠা বোরহানি খেতে হয়, খেলে আবার নতুন করে ওটা স্বাদটা আসে। তার মানে ট্র্যাজেডির মধ্যেও এরকম কৌতুকটা থাকেই। হ্যাঁ, 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 সরোয়ার বলো। তা আপনি বললেন ট্র্যাজিক নাটক বা ট্র্যাজেডি নাটকের মধ্যে একটু হাস্যরসাত্মক বা কৌতুকের জিনিসটা থাকেই স্যার। হুম। কিন্তু স্যার ইডিপাস রেক্স নাটকের মধ্যে তো সফোক্লিস স্যার এরকম কোনো কমিক কিছু রাখে না, এটা তো আউট এন্ড আউট পুরাই একটা ট্র্যাজেডি, যেখানে সব পুরাই টাইট সিচুয়েশন স্যার। তো এটা কিভাবে স্যার? না, না, আছে আছে, এইটা আছে। আমরা উম, এই এই ট্র্যাজেডির এই নাটকগুলোর মধ্যে একটা, অর্থাৎ তার মানে ভিন্ন স্বাদ নিয়ে আসা, কঠিন পরিস্থিতির মধ্যেও ভিন্ন স্বাদ নিয়ে আসা, মূল বিষয়টা হচ্ছে এটা। এটা কৌতুক দিয়ে হোক বা অন্য কোনো কিছু দিয়ে হোক। ট্র্যাজিক নাটকের আগেকার যুগে ছিল, ওই যে গ্রিকের সময় বা ল্যাটিনের সময় ছিল, একটা বাধ্যতামূলকভাবে গান থাকবে, কোরাস, যেটাকে কোরাসের বলা হয় যে উপস্থিতি কোরাস। স্যার। এই কোরাসটা থাকতেই হয়। এই কোরাসটাকে এখন বর্তমান আধুনিক যুগের নাটকে একটু অন্যভাবে নিয়ে আসছে। তার মানে কঠিন পরিস্থিতির ভেতরেও ওই কোরাসটা যখন নিয়ে আসে, তখন সে ভিন্ন স্বাদের অনুভূতি পায়, এবং ওটা কোরাসটা তো স্যার কমেন্ট্রি করা, মানে ঘটনা পরিস্থিতির উপর একটা কমেন্ট করা, এটা তো রাইট কোরাসের কমেন্ট করা, মাধ্যমে বাট ওইটা ওই কমেন্টটা মূল মূল যে ট্র্যাজিক অনুভূতি, ওই অনুভূতি থেকে দূরে সরিয়ে দেয়, একটু ভিন্ন স্বাদ দেয়। আসলে কৌতুক বলতে আমরা কৌতুক স্পেসিফিক বলছি, আসল বৈশিষ্ট্যটা কি? আসল বৈশিষ্ট্য হচ্ছে যে একজন মানুষ তার মানসিক যে দহনটা চলছে, হঠাৎ করে তাকে একটু অন্যদিকে নিয়ে আসা, রুচির পরিবর্তন একটু যায়। সান্ত্বনা দেওয়ার মতো স্যার। এটা বিভিন্ন জন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন পার্টে, বিভিন্ন বিষয়ের মধ্য দিয়ে করতে পারে। আমাদের এখানে এখন এটা অনেকটা প্রতিষ্ঠিত রূপ ধারণ করে গেছে যে একটু কৌতুকের মধ্য দিয়ে এটাকে ভিন্ন স্বাদ নিয়ে আসা। বাট আগেকার যুগে ওই কোরাস ছিল বা অন্য কোনো কিছুর মধ্য দিয়ে এই জিনিসগুলো নিয়ে আসতো এটা। ওকে। আমরা এখনো পর্যন্ত কিন্তু নীল দর্পণের আলোচনায় যাই নাই, তার মানে গবেষক যায়নি এখনো, তাই তো? এই করতে করতে বঙ্কিমের বিশ্লেষণ চলছে। এখন কমেডি, এই এই বিষয়গুলো চলছে।
চলতে চলতে আমরা এখন একটু দেখতে পাচ্ছি যে দীনবন্ধুর বাস্তব পরিবেশটা আমরা এখন দেখতে পাচ্ছি। এখন বলছে নীল দর্পণ নাটকের বিষয়বস্তু এত কিছুর পরে এই প্রথমে আসছে, তার মানে 42 পৃষ্ঠায়। টোটালটা হলো, আমরা যদি ধরি 100 পৃষ্ঠা, 100 পৃষ্ঠাও না, কারণ ওটা তথ্যসূত্র আছে তো, তার মানে অর্ধেক, 1/3ও যদি আমি বলি, 1/3-এরও বেশি। তার মানে 3/1 বা আমরা 4/1 আসছে ভূমিকা শুধু, এতগুলো চলগুলো শুধু ভূমিকা। তার মানে যে কোনো রিসার্চ বা গবেষণামূলক কোনো কিছু করতে গেলে আমি যে টপিকের উপরে করব, ওই টপিকের আদ্যোপান্ত একেবারে প্রাচীন যুগ থেকে অল্প, তারপরে আরেকটু বেশি আরেকটু বেশি করতে 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 যখন নাটকটা রচিত হয়েছে ওই সময়ের সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, নাট্যকারের ব্যক্তি মানসিকতা, এবং যেটার উপরে আমরা আলোচনা করব সেইটার একটা ইতিহাস। যেহেতু আমরা নাটকের উপরে আলোচনা করব, সেই জন্য নাটকের একটা সংক্ষিপ্ত ইতিহাস এখানে দেওয়া হয়েছে। আমরা যদি উপন্যাসের উপর আলোচনা করতাম, তাহলে ওই নাটকের সংক্ষিপ্ত ইতিহাসের পরিবর্তে উপন্যাসের একটা সংক্ষিপ্ত ইতিহাস দিতাম, তাই না? এইভাবে রিসার্চ আর্টিকেলগুলো তৈরি করতে হয়। আমি এর ভিতরে একটা তোমাদের তো এই পরের সেমিস্টার বা তারপরের সেমিস্টার রিসার্চের একটা বিষয় আছে। এখন আমরা এগুলো বলছি, এগুলোর আমি ভূমিকাটা আগের দিন দিয়ে দিয়েছি। এই যে নীলকর বিষধর দংশনে কাতর প্রজানিকর ক্ষেমঙ্কর কেনচিৎ পতিনাকে, এই নামে তিনি লিখছেন। লিখের পরে ট্র্যাজেডি রস উপস্থাপন, এই নাটকের বিচার, এই মোটামুটি শুরু হলো। ম্যাজিস্ট্রেট ঘটনার সম্বন্ধে রিপোর্ট দিতে অনুরোধ করেন। এই নিয়ে আলোচনা, নীলদর্পণ নাটকের রচনা, প্রকাশ এবং অভিনয়। নীলদর 1860 সালে রচিত হয়। নীলদর্পণ নাটকং, এই এই জিনিসটা আসছে এখানেই কিন্তু থাকার কথা, যে তার কখন তার স্বনামে এটি প্রকাশিত হলো। এবং এটাও বলছে 1872 সালে সামাজিক বর্গের সম্মুখে উপস্থিত হয়। নীলদর্পণ নাটক কিন্তু তখন আর অভিনীত হয় নাই। এই যে কারা কারা প্রথম অভিনয় করছিল সেই জিনিসটাও এখানে দেয়া, গণনাটকের অভিনয় সম্বন্ধে। শিবনে নীল দর্পণ, আঙ্কেল টমস কেবিন, টমাগান কুটির। স্যার আমি এখানে একটু বলতে হুম চাই, এক হুম মিনিটে শেষ করে দেব। ওই সরওয়ার যে প্রশ্নটা করেছিল যে ছদ্মনামে 1860 সালে প্রকাশিত হয় কচ্ছর সিত্তামে, হুম কিন্তু আসল নামটা কখন আসে সে বিষয়ে গুগলে স্যার একটু তথ্য দেওয়া আছে যে হ্যাঁ, জেমস লং যখন ওই এটা প্রকাশ করে, ওই তখনই আসল লেখকের নামটা প্রকাশিত হয়ে যায় স্যার। না স্যারের প্রশ্নটা ওইটা না, বইয়ে মুদ্রিত হয় কখন। আচ্ছা, বইয়ের মুদ্রিত হওয়ার ব্যাপারে তথ্য পাইনি স্যার। হুম মানে এই যে 1860 সালে যে বইটা প্রকাশিত হলো, এখানে তো দীনবন্ধু মিত্র নাম নেই, না স্যার, তাই না? ওখানে জি তো স্যার। নাই, থাকলে তো হ্যাঁ, ওকেই ধরতো আগে তাহলে সবার কোন আগে। সংস্করণটা বইটা বের হলো যে বই যেখানে এই নামটি আছে? আচ্ছা, আমি আমি ছোট করে আরেকটু বিষয়টা বলে দিই তাহলে। তথাজাগে রথ রথি গজ অশ্ব পদাতিক অগণ্য, তীক্ষ্ণ নগর বাহিরে বৃন্দ বালি বৃন্দ সিন্ধু তীরে যথা নক্ষত্র মণ্ডল কিংবা আকাশ মণ্ডলে থানা দিয়া পূর্বতারে দুর্বার সঙ্গে। এটা তো আমি বের হতে পারি না এখন। মনে হয় লিভ নিতে হয় স্যার, নাইলে না বের না, হওয়া যায় না। অসুবিধা নেই, হয়ে গেছে, এখন তো হয়ে গেছে নাকি? সিন দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা, আমি এই নাটকটা দেখি, এটা কত সালে? এটাতে নাই। আর দীনবন্ধু মিত্রের যদি নাটকের মানে ক্রোনোলজি দেখা যায় স্যার, তো উনি তো মূলত সমাজ সংস্কারমূলক নাটক মূলত লিখছেন। হুম হুম
1336-এ কত সাল হয়? সম্ভবত ইংরেজি 500 কত বছর জন্য যোগ করে দিতে হয় স্যার, তাহলে 1836 510 বছর সম্ভবত। 1836 1336 মানে হলো 1900, তাই না? 1336 ঠিক মানে এখন থেকে 100 বছর আগে, তার মানে 1923 সালে, এটা 1922-23 সালের বই এটা। তারপরে এইখানে যে বইটা দেখছি আমি, সাপোজ এই বইটা, হ্যাঁ, এই যে নীল দর্পণ, এই বইটা দীনবন্ধু মিত্রর নাম লেখা আছে, তাই তো? দীনবন্ধু মিত্রর নাম লেখা আছে কলকাতায়। এইটা বইটা হলো 1336। 1336 মানে হলো, এখন হলো 1433 সাল। এখন হলো 1433 সাল, তাই না? তাহলে 1336, তার মানে এখন থেকে 3 বছর পরে না আগে? পরে। তার মানে 1929 সালে এটি লেখা, এই বইটা। তাহলে 1929 সালের বইটা আমি এখন দেখাচ্ছি, তা সেখানে তো দীনবন্ধু মিত্র ছিল, তাই না? তার মানে তারও আগে ছিল এই এই সংস্করণ। না, এইটাও হতে পারে, এইটাই প্রথম হতে পারে, কারণ এটা দেখা যাচ্ছে কি এটা প্রথম প্রকাশ, তাই না? এটা প্রথম প্রকাশ। আচ্ছা, ঠিক আছে, আমরা যে আলোচনাটা দেখছিলাম সেটা করি। স্যার আপনি কি ক্লাস 9:30 পর্যন্ত নেবেন না 10:30 স্যার? 10:30। ও শিট, আমার যে কোনো সময় তো চলে যাবো। যে পর্যন্ত যায়, আমরা তো এখনো শুরুই করিনি। স্যার এখানে কারেন্ট নাই স্যার, গত 2 ঘন্টা যাবত স্যার। আচ্ছা, আচ্ছা। 1936 সালে স্যার, ইংরেজিতে আসে 1929 স্যার, 1336 থেকে। হ্যাঁ, 29 তো বললাম, 1929। মানে আমি যে বইটা নিয়ে আমি পড়বো, আমরা দীনবন্ধু নাটকটা আমরা যে বইটা থেকে পড়ছি সেটা 1929 সালের বই, মানে 100 বছর আগের বই আমরা পড়ছি। আচ্ছা, যাই হোক, এটা উম, এখানে একটা ছোট কথা আছে। ট্র্যাজেডি হোক বা না হোক, নীল দর্পণ করুণ রস অলিক, অসত্য হয় নাই। তার মানে এখানে তার রস সম্পর্কে একটা আলোচনা। মোহিতলাল মজুমদার হলো সবচেয়ে বিখ্যাত সমালোচক। তিনি বলছেন এটা কি, আমরা পরে আলোচনা করবো, অ্যাকশন মেলো ড্রামায় পর্যবসিত। খুব খেয়াল করতে হবে, কি কি লেখা আছে এখানে। অ্যাকশন মেলো ড্রামায় মাত্রাতিরিক্ত ইমোশনের উপর জোর, স্বল্প বস্তু সম্বল কাহিনী, সাধারণ চরিত্র, নায়ক ফলে ট্র্যাজেডির ছাঁচে ঢালিতে গিয়া বিফল মনোরথ। এই মোহিতলাল মজুমদারকে কিন্তু সবাই খুব ভয় পায়, মানে কট্টর সমালোচক, কাউকে ছাড় দেয় না, একেবারে নিক্তিতে বিচার করে ছাঁচে ফেলে দিয়ে তার যে ফলাফল, সেই ফলাফলটা সে প্রকাশ করে। কিন্তু আমাদের সমালোচকদের অভ্যস্ত হচ্ছে, বিশেষ করে আমরা যারা লিখি কোনো কারো সম্পর্কে, আমরা যখন কারো সম্পর্কে উচ্ছ্বসিত শুধু প্রশংসার প্রশংসাই করে যাই। নো, সমালোচনার অর্থ তা নয় কিন্তু। খাতিরটা একেবারে ঠিক টু দা রাখতে হবে তো পয়েন্টে স্যার। বক্তব্য দেয়া, যে হ্যাঁ, এই 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 যে এটা খুব ভালো হলো যে আমি পরে এই বক্তব্যটা দিতাম, এই বক্তব্যটা এখানেই রয়ে গেছে। তাহলে খুব খেয়াল করতে হবে, এটা হচ্ছে মেলোড্রামা। মেলোড্রামা, আমি এতদিন ধরে এই নাটকটাকে মেলোড্রামা বলছি, বাট আমি কোনো সোর্স ওই অর্থে আমি পাই না। এখানে যে মহিদুলাল মজুমদার বলেছে সেটা আমার ধারণায় ছিল না। দেখ, আমার বক্তব্যের একটা সমর্থন হলো মারাত্মক। মেলোড্রামাটা কি? মেলোড্রামা হলো মাত্রাতিরিক্ত ইমোশনের উপর জোর। যথার্থ ইমোশন হলে সেটা কি বলবে?
যথার্থ ইমোশনমূলক নাটককে বলবে ট্র্যাজেডি। যখন অতিরিক্ত ইমোশন হয়ে যাবে তখন আর ট্র্যাজেডিটা থাকে না, মেলোড্রামা। তখন এটা মেলোড্রামায় রূপ নিয়ে নেয়। অর্থাৎ এটাকে বলে অতি নাটক বা ট্র্যাজেডির ট্র্যাজেডির চাইতে উঁচু পর্যায়ে, বাট রস হিসেবে আর ট্র্যাজেডিতে থাকে না। সেটা হলো স্বল্প বস্তু সম্বল কাহিনী, সাধারণ চরিত্র। আর ট্র্যাজেডির ছাঁচে ঢালিতে, মানে যত মেলোড্রামা আছে বাংলা সাহিত্যে, সমস্ত নাট্যকারী ওই নাটকটাকে যথার্থ মারাত্মক একেবারে সার্থক ট্র্যাজেডিতে রূপদান করার জন্য নাটকটি লেখেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। মানে তার মানে দীনবন্ধু মিত্র এই নীলদর্পণ নাটকটাকে একেবারে কঠিন আকারে সার্থক একটা ট্র্যাজেডি, মানে সাধারণ ট্র্যাজেডি নাটক রচনা তার উদ্দেশ্য নয়। তার উদ্দেশ্য হচ্ছে মারাত্মক একটা ট্র্যাজিক নাটক তিনি রচনা করবেন। এই অতি উৎসাহ বা অতি না থাকলে, ইচ্ছা না থাকলে কিন্তু এটা মেলোড্রামা হয় না। মানে একজন ভাড়া করেছে, খুনি ভাড়াটিয়া, তাকে মেরে ফেলবে না, মানে এমন মারবে সে বেঁচে থাকবে, কিন্তু শর্ত কিন্তু তাকে বাঁচতে হবে, তাকে মেরে ফেলা যাবে না, কিন্তু এমন মারবে সে জীবনে ভুলবে না। কারণ ফাইনাল উদ্দেশ্য হচ্ছে মারবে না, কিন্তু মেইন উদ্দেশ্য হচ্ছে তাকে মারা মানে অতিরিক্ত পরিমাণে মারতে হবে। এখন ঘটনা হচ্ছে যে অতিরিক্ত পরিমাণে মারতে যে পরে দেখা যাচ্ছে সে মারা গেল, কন্ট্যাক্ট কিন্তু ফেল করলো, উদ্দেশ্য সফল হলো না। তো এটা হচ্ছে ট্র্যাজেডি, মানে একটা পারফেক্ট অন্যান্য ট্র্যাজেডির চাইতে অতিমাত্রায় ট্র্যাজেডি আমি এটা লিখবো। লিখতে লিখতে গিয়ে ওই ট্র্যাজেডিটা ট্র্যাজেডি না হয় এটা মেলোড্রামায় রূপ নিয়ে নেয়। কথাটা বোঝা অতিরঞ্জিত যাচ্ছে? স্যার, কথা অতিরঞ্জিত, বোঝা সেটাই যায়। বলছে। এখানে বলছে ট্র্যাজেডির ছাঁচে ঢালিতে গিয়া বিফল মনোরথ। ট্র্যাজেডি হয় না, ট্র্যাজেডি না হয় সেটি মেলোড্রামা। সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন, খুব খেয়াল, ওকে? এটা দেখতে হবে স্ক্রিনে। সিদ্ধান্ত একেবারে বোল্ড করে সিদ্ধান্ত দিচ্ছে, ট্র্যাজেডি হয় নাই, ট্র্যাজেডি হয় নাই, মেলোড্রামা। ডক্টর সুখ, এটা গেল মহিতলাল মজুমদারের মন্তব্য, ডিসিশন। এরপর ডক্টর সুকুমার সেন ডিসিশন দিচ্ছেন, ঠিক নাটক নয়, নাট্যচিত্র। ডক্টর সুকুমার সেনের মন্তব্য কি, এটা ঠিক নাটক হয় নাই, এটা একটা নাট্যচিত্র হয়েছে। করুণ রসাত্মক, ঠিক আছে। মৃত্যুর ঘন ঘটা ট্র্যাজেডি তরল এবং অবাস্তব। ট্র্যাজেডি হয়েছে এবং এটির তরল হয়েছে এবং অবাস্তব একটা কাহিনী হয়েছে। জি স্যার, এটা মনে হয় শেষ অংশটা নিয়ে এই কারণে বলছে, আমার হ্যাঁ, কাছে মনে হইলো। এবং বলছে মৃত্যুর ঘন ঘটা। মনি জি স্যার। মেলোড্রামা কথাটি উচ্চারণ করে নাই, বাট মৃত্যুর ঘন ঘটা মানেই হলো মেলোড্রামা। হুম, মানে শোক, এটার শোক করতে করতে আর একজন মারা গেল, আর একজনের শোক করতে করতে আর একজন মারা গেল, আর একজনের শোক করতে করতে আর একজন, এতজন মারা গেল যে আমি কার জন্য আর শোক করব। করুণ রসের ছড়াছড়ি করতে গিয়ে আর করুণ আর আসে না, সে ড্যাটকে লেগে পড়ে থাকে, যার কারণে যথার্থ ট্র্যাজেডি আর হয় না, এটা হয়ে যায় মেলোড্রামে রূপান্তরিত হয়। তাই বলছেন। জি স্যার। আবার এনি সিদ্ধান্ত বলছেন কি, স্পষ্ট হয় নাই, ট্র্যাজেডির তরল ও অবান্তর অবাস্তব হওয়ায় সত্য ট্র্যাজেডিত্ব অক্ষুণ্ণ আছে কিনা, বা না থাকলে কি হয়ে যাচ্ছে, তাহার উল্লেখ নেই। এরপরে বলছে বিখ্যাত নাট্য গবেষক ডক্টর অজিত ঘোষ, তিনি বলছেন বারবার মৃত্যুতে ট্রাজিক অনুভূতি নষ্ট করিয়াছে। ট্র্যাজেডির যে অনুভূতি সেটি নষ্ট হয়ে গেছে। তার মানে এটা যে মেলোড্রামা বা ট্র্যাজেডি, এটা তিনজনই একই সিদ্ধান্তে উপনীত হয়েছে। খতে বলছে বিভৎসতা, হরর ট্র্যাজেডি করিয়া ফেলিয়াছে, তাই না? ইনি আরেকটু উঁচু মাত্রায় গিয়েছে, হরর ট্র্যাজেডি হয়ে গেছে। গতে বলছে ট্র্যাজেডির নিষ্করুণ বৈরাগ্য
ও সমন্বিত মহিমা এই শ্রেণীর নাটকে নাই। সিদ্ধান্ত কি দিচ্ছেন? বারবার মৃত্যুতে ট্র্যাজেডিক অনুভূতি নষ্ট হইয়া গেলেও বীভৎসতা ট্র্যাজেডি হইয়াছে, যদিও ট্র্যাজেডির নিশ্চয়ই ট্র্যাজেডি বলিতে এখানে উচ্চাঙ্গ ট্র্যাজেডি ধরা হইয়াছে, উচ্চাঙ্গ ট্র্যাজেডি, নিষ্করুণ বৈরাগ্য ও সমুন্নত মহিমা নাই। এরপর বলছে ডক্টর সুশীল কুমার দে, গ্রিক ট্র্যাজেডি পরিকল্পনার সহিত সাদৃশ্য আছে। গ্রিক ট্র্যাজেডির পরিকল্পনার সহিত সাদৃশ্য আছে, তার মানে এটি বলছে কিসের উপর ভাগ্যের উপর নির্ভরশীল। তারপর বলছে বৈশিষ্ট্য সংজ্ঞায় প্রকৃত ট্র্যাজেডি হইতে পারিয়াছে কিনা তাহাতে সন্দেহ আছে। সিদ্ধান্ত হচ্ছে উভয় কোটি, যে ট্র্যাজেডি না হইলে কি হইবে তা বলা হয় নাই। কবি সমালোচক মোহিত বাবুর বিশ্লেষণে দেখা যায় শ্রদ্ধেয় সম্রাট ট্র্যাজেডির বিরুদ্ধে 3টি আপত্তি উত্থাপন করিয়াছেন। তার মানে আমরা এখানে একটা বড় একটা প্রশ্ন, যে নীলদর্পণ নাটক যে এত করুণ একটা কাহিনী, পুরো ভারতবর্ষ বাংলা সহ সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে, এটার করুণ কাহিনী এবং এটা বাস্তব, কিন্তু আমরা যখন নাটকের দৃষ্টিতে এটিকে আলোচনা করব তখন একটা প্রধানতম প্রশ্ন, এটি কি ট্র্যাজেডি নাটক? এই নাটকে কি ট্র্যাজেডি হয়েছে? সারা পৃথিবীব্যাপী বিশ্বব্যাপী ভারতব্যাপী যেটার ট্র্যাজেডি হিসেবে ছড়িয়ে গেছে সমস্ত জায়গায়, কিন্তু সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে এটি ট্র্যাজেডি হয় নাই। তার মানে এখানে 4জন বিখ্যাত বিখ্যাত নাট্য সমালোচকের বক্তব্য থেকে আমরা এটা পাচ্ছি। ডিটেল যাব না আর কি, প্রত্যেকেরটা নিয়ে আবার আলোচনা। তার মানে এইটি আমি দিয়ে দেব, যখন ট্র্যাজেডির আলোচনাটা আসবে তখন এই অনুযায়ী ট্র্যাজেডির আলোচনাটা করতে হবে। আমরা আমাদের বিভিন্ন গ্রন্থের উপন্যাস, নাটক, গল্প, কবিতা, কাব্য, মহাকাব্য সব জায়গায় আমরা যে আলোচনাটা করি, এই আলোচনাটা তো সমালোচনা, ওইটার উপরে আমাদের আমাদের আলোচনাটা গেছে। এই আলোচনাটা কি করি আমরা? প্রায় 99% কিন্তু সবাই আমরা শুধু প্রশংসা আর প্রশংসাই করি। প্রশংসার জায়গায় প্রশংসা, সমালোচনার জায়গায় সমালোচনা। আমরা বলবো হ্যাঁ, এই এই নীলদর্পণ নাটকটা সামাজিক নাটক হিসেবে অত্যন্ত সার্থক, কারণ ওই সময়ের সমাজের একটা জীবন্ত চিত্র আমরা সাহিত্যের মাধ্যমে তুলে ধরছি। বাট এটা সাহিত্য হিসেবে যতটা ঘটনাটা সাহিত্য, নাটক সাহিত্য হিসেবে যতটা এটি গুরুত্বপূর্ণ, তার চেয়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামাজিক চিত্রর ঐতিহাসিক পটভূমি। এটি আমাদের সমাজে ঘটে যাওয়া একটি ঘটনার সাহিত্যিক চিত্র, নাট্যচিত্র এখানে অঙ্কিত হয়েছে, যেটা 1860 সালে যে যখন নাটকটি প্রকৃত অর্থে দাঁড়ায়নি, বাংলা সাহিত্যের নাটক মাত্র জন্মগ্রহণ করেছে, 1860 সালেই আসলে বাংলা নাটক জন্মগ্রহণ করেছে। তার জন্মকালীন অবস্থা তার কেমন পরিস্থিতি হতে পারে? তার মানে কি সামনে কোনো আদর্শ নাই? বাংলা নাটকের সামনে যে একটা মডেল থাকতে হবে, সে মডেল তো তখন আসে নাই। মডেল মাইকেল মধুসূদন দত্তের, বাট মাইকেল মধুসূদন দত্ত যে নাটকটা, এইটা তো তখন তো আলোচনা সমালোচনা, এখন আমরা 200 বছর পরে যে আলোচনা করছি যে হ্যাঁ এটি সার্থক একটা নাটক, কিন্তু তখন তো মাত্র জন্মগ্রহণ করেছে, তখন তো ওই অর্থে আলোচনা সমালোচনার পর্যায়ে আসেনি। একটা নাটক লিখেছেন তখন আমরা কিভাবে বিচার করব যে এটি পারফেক্ট নাকি এটাই সমালোচনার দৃষ্টিতে কি? এরপরে যখন শত শত নাটক রচিত, তখন ওই সমস্ত প্রেক্ষাপটে আমরা এটাকে বিবেচনা করব। ওকে, তাহলে এখন খুব খেয়াল করতে হবে, বিরাট আলোচনাটা করা হলো, আলোচনাটা করার পরে তারপর কি এটি এটি কে লিখছেন? সাধন কুমার ভট্টাচার্য লিখছেন এই সমালোচনাটা, টোটাল প্রত্যেকের আলোচনাটা নিয়েছেন তিনি। আমার কথাটা বোঝা গেছে? 4-5জন ব্যক্তি এই নাটকের সংশ্লিষ্ট অংশ সম্পর্কে কি বলেছেন
সেটি বিশ্লেষণ করেছেন প্রত্যেকের বক্তব্য বিশ্লেষণ করার পরে তারপর তিনি নিজের বক্তব্য উপস্থাপন করছেন। কি বলছেন? এই যে কি লেখা এটা, আমার ধারণা। পূজা কি গোল করলাম? কি এখানে কি লেখা? গোল করেছি যেটা, এই জায়গাটা কি লেখা? স্যার আমার ধারণা লেখ আমার ধারণা। এই আমার ধারণা মানে কার? স্যার ওই সাধন সাধন কুমার কুমার আপনাদের ধারণা এটা? সাধন কুমার ভট্টাচার্য এই গ্রন্থটা যিনি লিখছেন, তিনি আমার ধারণাকে প্রথমেই দিয়ে দিয়েছেন? না স্যার। না, এই যে সম্পর্কে তিনি ধারণা এখন উপস্থাপন করবেন, অন্যান্য মানুষরা কি কি ধারণা পোষণ করেন সেই ধারণাগুলো তিনি বিশ্লেষণ করেছেন পুঙ্খানুপুঙ্খ। বিশ্লেষণ করে তাদের বক্তব্যটা তুলে দিয়েছেন। তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এখন তিনি তিনার নিজের বক্তব্য উপস্থাপন করছেন। এটা হচ্ছে রিসার্চের সবচেয়ে বড় পয়েন্ট। কি বলছেন? নীল দর্পণের জাতি পরিচয় নির্ধারণ করিবার মূলে এত গন্ডগোলের কারণেই যে আলোচনার আগে প্রধান একটি কাজ সারিয়া লওয়া হয় নাই। সেই কাজটি কি? আর কিছু না, ট্র্যাজেডির গোত্রীয় নাটকগুলির শ্রেণী বিভাগ, ট্র্যাজেডি ও মেলোড্রামের স্বরূপ বিচার। আমরা নাটকের মেলোড্রামা বলছি, বাট মেলোড্রামা কি? ট্র্যাজেডির সঙ্গে মেলোড্রামার পার্থক্যটা কি? সেটাই তো হয় নাই। এই সকল প্রশ্নের মীমাংসা। ট্র্যাজেডি রচনার চেষ্টা কোন কারণে মেলোড্রামা সৃষ্টিতে পরিণত হয়? 2, ট্র্যাজেডি রস নিষ্পত্তি না ঘটিলেই নাটক মেলোড্রামা হয় না। মেলোড্রামাটিক ঘটনা থাকিলেও নাটক ট্র্যাজেডি হইতে পারে কিনা, যদি পারে কি কারণে পারে? ট্র্যাজেডির দ্বন্দ্বের কত রূপ হইতে পারে? ট্র্যাজেডির অন্যান্য লক্ষণ থাকিলে বহির্দ্বন্দ্বের সৎভাবে ট্র্যাজেডি হইতে পারে কিনা? এই সকল প্রশ্ন এড়াইয়া গেলে জাতি বিচার চেষ্টা কিছুতেই সফল হইতে পারে না, কারণ বিচার মাত্রই বিধান সাপেক্ষ। সুতরাং প্রথমেই শ্রেণী বিভাগের রূপটি দেখা যাক। শ্রেণী বিভাগের প্রথম পর্বে অ্যারিস্টটলের পোয়েটিক্সের মাত্র 2টি শ্রেণীর নাম লেখা, ট্র্যাজেডি আর একটা হচ্ছে ড্রামাটিক্স। আচ্ছা, ইমিটেশন অফ সিরিয়াস অ্যাকশন অফ ইন্ডিপেন্ডেন্ট, এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, তার মানে ট্র্যাজেডিতে ভয়ানক এবং করুণ রস দুইটা থাকে। ঘটনার উপস্থাপন এমন সব নায়কের ঘটনা যাহারা হ্যাভ ডান টু সাফার্ড সামথিং টেরিবল। আর কমেডি নিম্ন স্তরের লোকের ভাব হাস্যোদ্দীপক ঘটনার উপস্থাপনা। এইরূপ কথা থাকলে অ্যারিস্টটলের কাছে স্পিরিট অফ কমেডি শুধু যে হাস্যরস নয়, আনন্দ পরিণামত্বই কমেডির আত্মা, তাহা প্রমাণ করা চলে। এই বিষয়ে ট্র্যাজেডি কমেডি এই বিষয়গুলো তিনি আলোচনা করেছেন। আলোচনা করার পরে এই যে বিভিন্ন যে টার্মগুলো অন্যান্য সমালোচকরা ব্যবহার করেছেন, হরর ট্র্যাজেডি, প্লটস বা টেরেন্স, সেনেকা, নিউ কমেডি, এইগুলো আলোচনা করেছেন। আলোচনা করতে করতে যে অন্যান্য অন্যান্য সাহিত্যিকদের আলোচনা করেছেন। একটা বিষয় খেয়াল করতে হবে, যে কোনো ট্র্যাজেডির আলোচনা, আমরা শুধু এইটা ট্র্যাজেডি, আমি এটা নিয়ে একটু বেশি কথা বলছি এই কারণে যে পরের যে নাটকটা আমরা দেখব বা আগের নাটকটা আমরা যেটা দেখেছি বিসর্জন, এখন পড়ছি নীল দর্পণ, তারপরেরটা পড়বো শাহজাহান, তিনটাই ট্র্যাজিক, তিনটাতেই ট্র্যাজেডি আছে, তিনটাতেই ট্র্যাজেডির কে আমাকে বিশ্লেষণ করতে হবে। আর একটা বিষয় মনে রাখতে হবে, ট্র্যাজেডি বিশ্লেষণ করতে গেলেই অ্যারিস্টটলের সংজ্ঞা বলে নিতে হবে। অ্যারিস্টটল কি বলেছিলেন? কারণ যখন গ্রিক ট্র্যাজেডি রচিত হয় খ্রিস্টপূর্ব কতশো বছর আগে, তখনই অ্যারিস্টটল ট্র্যাজেডির সংজ্ঞা দিয়ে দিয়েছেন। ট্র্যাজেডি সম্পর্কে তার বিরাট আলোচনা আছে এবং ওটাই এখনো পর্যন্ত ট্র্যাজেডির মূল আলোচনা। তখন কিন্তু মেলোড্রামার আলোচনা আসে নাই। মেলোড্রামা নামে একটা নাটকের একটা শাখা হতে পারে, সে আলোচনা তখন ছিল না। আচ্ছা, তো অ্যারিস্টটলিয়ান দেশে মেলোড্রামের সবটি বীজ আকারে পাওয়া যায়। পরবর্তীকালে মেলোড্রামের স্বরূপ আলোচনা এই বীজটি অঙ্কুরিত ফলে মেলোড্রামা শব্দের ভূত মেলোস বা গীত প্লাস ড্রামা,
অর্থাৎ গীতি, নাট্য ইত্যাদি অপেরা ও মেলোড্রামা প্রায় একই অর্থে প্রযুক্ত হয়। যাই এগুলো খুব তাত্ত্বিক আলোচনা, একটা রিসার্চের কি আলোচনা, এখন মেলোড্রামার পুরো আলোচনাটা এখানে আসছে। আচ্ছা, দ্বিতীয়, ট্র্যাজেডি রসোত্তীর্ণ না হলেই মেলোড্রামা পর্যবসিত হয় না, আর অরসোত্তীর্ণ ট্র্যাজেডি মাত্রই মেলোড্রামা নয়। খুব খেয়াল করতে হবে। ট্র্যাজেডি মানেই সেখানে কিন্তু আসলে একটা বীর রস থাকতে হয়। বীর রসের করুণ পরিণতি হচ্ছে ট্র্যাজেডি। অর্থাৎ করুণ রস থাকতে হবে, বীর রসের মধ্য দিয়ে করুণ রসটি পর্যবেসিত হবে। এমনকি এইটার আলোচনা আমরা আরো একটু বেশি করে করবো এই কারণে মেঘনাদ বধ কাব্যের জন্য। ওখানেরও প্রশ্ন ওই একই, ট্র্যাজেডি কার? মেঘনাদের ট্র্যাজেডি হয়েছে নাকি রাবণের ট্র্যাজেডি হয়েছে? ট্র্যাজেডিটা স্যার কার? রাবণের। তাই না? রাবণের স্যার। এখন মাইকেল মধুসূদন দত্ত কি আসলে মেঘনাদের ট্র্যাজেডি তার উদ্দেশ্য, নাকি রাবণের ট্র্যাজেডিটা করা তার উদ্দেশ্য? তাই একটু না? জটিল স্যার। আমাদের দৃষ্টিতে বা আমি ব্যক্তিগত মনে করি যে মাইকেল মধুসূদন দত্ত রাবণের ট্র্যাজেডি তৈরি করে নাই। ট্র্যাজেডি হিসেবে সে মেঘনাদের ট্র্যাজেডিটা সে ফুটিয়ে তুলতে চেয়েছে। কিন্তু এখন ট্র্যাজেডির সমালোচকদের আলোচনায় দেখা যাচ্ছে যে না, আসলে ওটা মেঘনাদের ট্র্যাজেডি না, ওটা মেঘনাদের চাইতে রাবণের ট্র্যাজেডিটা বেশি হয়েছে। আচ্ছা, রাবণের ট্র্যাজেডিটা যদি বেশি হয়ে থাকে তাহলে তো নাম তো আবার মেঘনাদ বধ দিয়েছে, তার মানে তার দৃষ্টি কিন্তু মেঘনাদ বধের দিকে। মেঘনাদকে মারাত্মকভাবে হাইলাইট করা হয়েছে এই নাটকের, এই কাব্যের মধ্য দিয়ে। এত পরিমাণে হাইলাইট করা হলো, তাকে তাকে হাইলাইট করতে গিয়ে তার স্ত্রীকেও পর্যন্ত মারাত্মকভাবে হাইলাইট করা হলো, প্রমীলাকে। কারণ প্রমীলা যার স্ত্রী, তার প্রমীলা যদি এরকম হতে পারে, তার স্বামী কিরকম, তাই না? প্রমীলাকেও তো সে সে নাগ রাজ্য থেকে জয় করে নিয়ে এসেছে, নাগ রাজার কাছ থেকে। এটা এত চারটিখানি কথা না। সে প্রমীলাও চলে এসছে, প্রমীলার ভাবটাও এরকম, সে রাম, লক্ষ্মণ সবাইকে পরাজিত করে সে লঙ্কা নগরীতে প্রবেশ করবে। মনে হচ্ছে যে প্রমীলার কাছেই রাম আর লক্ষ্মণ পরাজিত হয়ে গেছে, তাকে ঢুকতে দিতে বাধ্য হয়েছে। তাহলে তার স্বামী কিরকম, যে ইন্দ্রজিৎ, মানে দেবতাদের রাজা ইন্দ্র, তাকে পর্যন্ত পরাজিত করেছে, যে মানে আকাশের সমস্ত দেবতারা একতাবদ্ধ হয়ে গেছে মেঘনাদকে পরাজিত করার জন্য। এবং তাকে যে অস্ত্র দিয়ে আঘাত এনেছে, সেটি এই এই জগতের অস্ত্র না, পৃথিবীর অস্ত্র না, সে অস্ত্র এসছে স্বর্গ থেকে। তাই না? তার মানে কিভাবে তাকে হাইলাইট করা হয়েছে যে মেঘনাদকে মারা হবে, সে অস্ত্রটা স্বর্গ থেকে পাঠানো হচ্ছে, তাই না? সমস্ত জি দেবতারা মিলে স্যার। তাকে সহযোগিতা করছে। সে লঙ্কা নগরীতে লক্ষ্মণ প্রবেশ করছে, সবাইকে অজ্ঞান করে ফেলেছে, চোখ চোখ অন্ধ করে ফেলেছে তাকে, সে দেদারসে ঢুকে গেছে, সবাই ঘুমাই গেছে। এটা কি কোনো নায়কের বৈশিষ্ট্য হতে পারে? তারপরে সবচেয়ে বড় মানে কাপুরুষোচিত কাজটা কি? একজন নিরস্ত্র মানুষকে হত্যা করা। এটা হতে পারে? তার মানে মেঘনাদকে কি রকম ভাবে হাইলাইট করতে করতে করতে, তাহলে তাহলে কি মধুসূদনের উদ্দেশ্য মেঘনাদকে এই পরিমাণে হাইলাইট করা হলো, তার নামে এই কাব্যের নামকরণ করা হলো, আর ট্র্যাজেডিটা উনি করলেন রাবণের, হয়ে গেছে। কারণ মেঘনাদ তো মারা গিয়েছে, তাই না? কিন্তু এটা করতে করতে প্রথমে মারাত্মকভাবে বীর রস করতে করতে গিয়ে শেষে যে এমন করুণ রস সৃষ্টি হয়েছে যে বীর রস স্তিমিত হয়ে গিয়েছে। কিন্তু ট্র্যাজেডির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ট্র্যাজিক নায়ক বীর রস আহ, আমাদেরকে দেবে, বীর রসের নাটক হতে হবে। তা আর আমাদের এখানে তো দীনবন্ধু মিত্রের এই নীল দর্পণ নাটকে বীর রস তো নাই বলতে গেলে, পুরোটাই করুণ। কিছু আছে নবীন মাধবের মধ্যে হালকা, যা আমি এটা আদালতে যাব, এই করব সেই করব,
এটা কিছুটা একটু বীরত্বপূর্ণ ধাক্কে একটা। ধুক্কির মতো আর কি স্যার। হ্যাঁ, ধাক্কে ধুক্কে দেওয়ার মতো, একটু হ্যাঁ, ধাক্কে ধুক্কে এটা দেওয়ার মতো, না আমি তো করবো। হ্যাঁ, হ্যাঁ, কিছুটা একটা ভাবসাব আছে। হ্যাঁ, জি স্যার। যে নীলকর যেরকম একেবারে প্রধান ইংরেজ, তার বিরুদ্ধে সে আদালতে মামলা করছে, মানে এটা কম কথা না। এ কিছুটা বীর রসের ভাব, তার মানে বীর রসের একটা ভাব নিয়ে আসার চেষ্টা হচ্ছে। তারপরে জমিদার পুত্র, হ্যাঁ না, মানে বাঙালির বীর রস তো এরকমই হবে। কিন্তু নাটকের ক্ষেত্রে যখন আমরা বিচার করব, সেটি আসলে পুরোটাই করুণ রস, কারণ অধিকাংশ প্রধান চরিত্র বেঁচে নেই, প্রায় সবাই মারা গেছে, সবাই এভাবে একজন মারা যাচ্ছে, ওভাবে আরেকজন মারা যাচ্ছে, সেভাবে আরেকজন, মানে মৃত্যুর ছড়াছড়ি। এবং স্যার হ্যাঁ, একই সময় স্যার। একই সময় এ মারা যাচ্ছে, ও মারা যাচ্ছে, সে মারা যাচ্ছে, যে কারণে এইটি মানে ট্র্যাজেডি না হয় রস, বীর রসের যে রসটা, মানে বরং বীর রসের আমরা দেখি আমাদের বাংলা সিনেমাগুলোতে, তাই না? গুলি করছে, গুলি করে ইয়ে করতেছে, বুক চেপে ধরে তাও যুদ্ধ করে যাচ্ছে, এটাতে বীর রস। এবং এই বীর রস গুলি করছে আর একটা, তারপরেও সে মোটামুটি গুলির পরে তারপরেও সে ভিলেনদের মারতেছে, বিরাট যুদ্ধ করছে, যুদ্ধ করতে করতে ভিলেন যখন মারা গেল, তখন তার গুলির বিষক্রিয়া শুরু হলো। তার আগ পর্যন্ত কিন্তু গুলির বিষক্রিয়া শুরু হয় না। যখন ভিলেন মারা গুলি গেল খাওয়ার তখন সে পরেও পড়ে যাচ্ছে। 1-2 ঘন্টা বেঁচে থাকে। হ্যাঁ, তখন সে পড়ে যাচ্ছে, পড়ে গেলে তখন সাথে সাথে আমরা দেখছি তাকে হাসপাতালে, তারপরে সে সুস্থ হয়ে যাচ্ছে। বরং ওটার চাইতে আমাদের বাংলা সিনেমায় বীর রস অনেক বেশি। এবং যখন সে ওই গুলি টুলি খাওয়ার পরেও সে ভিলেনকে মারছে, তখন তো দর্শকরা তালি দিয়ে ওঠে, হই হই করে ওঠে, মজা পায়। এটা এটা বীর রস, তাই না? কিন্তু আমরা এখানে দেখি যে নীল দর্পণ নাটকে দেখি মানে একেবারে করুণ রসের ছড়াছড়ি। এবং এই করতে করতে আমরা এখানে দেখছি যে ট্র্যাজেডি অরসোত্তীর্ণ বা অসার্থক রচনা হয়েও যদি মেলোড্রামা না হয়, তাহলে বুঝিতে হইবে যে মেলোড্রামার তো বিশেষ ধরনের অসার্থকতা, যে অসার্থকতা দেখা দেয় বিষয়বস্তুর বাস্তবিক গুরুত্বের অভাবে, ঘটনা ও চরিত্রের ঔচিত্য গুরুত্বের অভাবে, জীবনের রস ও রূপের, এক কথায় জীবনের গভীর তাৎপর্য ব্যঞ্জনার অভাবে, তাই না? এই বর্ণনাগুলো এখানে নীল দর্পণ নাটকের জাতি পরিচয় দেওয়ার উল্লিখিত আলোচনা স্মরণ করিয়া অবাঞ্ছন। এখন নীল দর্পণে মেলোড্রামাটিক ঘটনা আছে, চরিত্র পরিস্ফুট রূপ পায় নাই, রস নিষ্পত্তিও ভাব ভাষার অনুচিত্তর প্রতিবন্ধকতায় তেমন চিত্তাকর্ষক হয় নাই। কিন্তু একথাও সত্য যে নীল দর্পণ নাটকের ঘটনাবস্তুর বাস্তবিক বা সামাজিক গুরুত্ব অবিসংবাদিত। খুব খেয়াল করতে হবে, সব কিছু সাধারণ হরফে, সাধারণ অক্ষরে গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্বপূর্ণ অংশগুলো সে কিন্তু বোল্ড করে দিয়েছে। এটা লেখার আর একটা টেকনিক, গুরুত্বপূর্ণ অংশগুলো কিন্তু বোল্ড করা, অন্যান্যগুলো আনবোল্ড সব। তাহলে আমরা কিন্তু তার মানে এত সমালোচনার পরেও, তাহলে তো যে সমালোচনা আমরা এখন দেখলাম তার নীল দর্পণ তো কিছুই না, পুরোটাই নেগেটিভ। নো, এখানে বলছে নীল দর্পণ নাটকের ঘটনাবস্তুর বাস্তবিক এবং সামাজিক গুরুত্ব, তার মানে আমরা এই জায়গাটাই নীল দর্পণ নাটককে অত্যন্ত নেগেটিভ হিসেবে প্রতিস্থাপন করলাম। কিন্তু যখন আমরা এটাকে সামাজিক নাটক হিসেবে এটার বিচার করব, তখন কিন্তু তার এই পজিটিভ দিকগুলো সেখানে আসবে, যে সমাজের চিত্রটাকে কি, তখন কিন্তু এ মারা গেছে, ও মারা গেছে, এই অংশগুলো আমরা আলোচনায় আনবো না, কারণ এই আলোচনাটা তখন এই সাইডের আলোচনায় আমরা নিয়ে এসেছি। তো ট্র্যাজেডির আলোচনা যখন বলবো, তখন বলবো যে হ্যাঁ, এই মারা গেছে, ও মারা গেছে, এ মারা গেল, এই। যখন সামাজিক নাটকের আলোচনা আসবো, সেই যে সামাজিক নাটক হিসেবে নীল দর্পণ নাটকের সার্থকতাটা কতটুকু, তখন আমরা এটার পজিটিভ দিকটা নিয়ে আসবো। স্যার জি। একটা জিনিস জিজ্ঞেস করবো স্যার। হ্যাঁ, হ্যাঁ, স্যার এই যে আমরা তো মূলত যে ট্র্যাজেডির কথাটা বলি, ট্র্যাজেডিটা মূলত কিন্তু আমরা ফলো করি যে গ্রিক ট্র্যাজেডি, যেটা হ্যাঁ হ্যাঁ, যেটা মেন। আচ্ছা, আমরা যে বাংলা ট্র্যাজেডির কথাগুলো বলি, আচ্ছা বাংলা ট্র্যাজেডির বৈশিষ্ট্যের সাথে কি গ্রিক ট্র্যাজেডির বৈশিষ্ট্য কোনো
বই সাদৃশ্য আছে না সম্পূর্ণটাই গ্রিক থেকে ধার করা, না এখানে তাদের বাংলার কোনো মৌলিক কোনো মানে বৈশিষ্ট্য আছে স্যার? না, বাংলার কোনো মৌলিক বৈশিষ্ট্য আমরা এখনো পর্যন্ত ওইভাবে আলোচনা, এটা ওয়ার্ল্ড লিটারেচারের একটা বিষয় তো। মানে আমরা বিশ্ব সাহিত্যের বিষয়ে যখন আলোচনা করব তখন এটাকে ট্র্যাজেডি, কমেডি, মেলোড্রামা এই এই সেন্স থেকে আলোচনা করব। এখন ওই পর্যায়ে নাটকটার ওরকম একটি পর্যায়ে বাংলা নাটক উপনীত না হয় যে না আমরা ভিন্ন ধরনের একটা ট্র্যাজেডি তৈরি করলাম। হ্যাঁ, ভিন্ন ধরনের গ্রিক ট্র্যাজেডি বহু বৎসর ধরে রাজত্ব করেছে বিশ্ব সাহিত্যে। তারপর শেক্সপিয়ার এমন নাটক রচনা করেছে যে না, তখন ওই গ্রিক ট্র্যাজেডি থেকে আলাদা হয়ে আর একটা ট্র্যাজেডি রূপান্তর হয়েছে, যেটাকে আমরা বলছি শেক্সপিয়ারন ট্র্যাজেডি। ওই যে এখনো তার বিশ্ব বড় চারটা সাহিত্যে, ট্র্যাজেডি যেটা। হ্যাঁ এখনো বিশ্ব সাহিত্যে এই দুটো ট্র্যাজেডি নাম করেছে, একটা গ্রিক ট্র্যাজেডি আর একটা শেক্সপিয়ারন ট্র্যাজেডি। বাট বাংলা সাহিত্যে বা অন্যান্য সাহিত্যে এমন কোনো নতুন কোনো ট্র্যাজেডির আমদানি ঘটাতে কেউ পারে নাই, বা এমন নতুন কোনো কিছু সৃষ্টি হয় নাই যেটাকে এই দুটো বাদ দিয়ে আমরা নতুন আর একটা নাম দিতে পারবো যে হ্যাঁ এরকম ট্র্যাজেডি। তবে হ্যাঁ হয়েছে যে ট্র্যাজেডি যখন ফল করে, ট্র্যাজেডি যখন হয় না, বাট অতিমাত্রায় ট্র্যাজেডি করার ইচ্ছার কারণে তখন সেটি অন্য একটা অভিধায় অভিহিত হয়, সেটা হচ্ছে মেলোড্রামা। এই, আর ট্র্যাজি কমেডি যেটা বলি আমরা স্যার? হ্যাঁ এটা দুইটাই হয়, ট্র্যাজেডি কমেডি যেটা একেবারে মিলনাত্মক, বা ট্র্যাজেডিটা হয়, এটা আমরা নতুন করে নতুন নতুন কিছু কিছু বিষয় এটা আবিষ্কার করেছি আর কি। যেমন গ্রিক ট্র্যাজেডি একেবারে সম্পূর্ণটাই ট্র্যাজেডি, যে গ্রিক ট্র্যাজেডি কমেডিটা হলো আমাদের আমাদের বাংলা সাহিত্যের দিক থেকে কিছুটা চিন্তা করা যায়, যেটা ট্র্যাজেডিটা হয় বাট আসলে বোঝা যায় না এটা তো মিলনাত্মক নাটকই, তখন এটাকে ট্র্যাজি কমেডি দুটো একটা নাম দেয়া হয়েছে আসলে। এই, আচ্ছা, ঠিক আছে, আমরা অন্য একটা আলোচনায় ছোট্ট করে একটু এসে তারপরে আমরা শেষ করে দিই। সেটা হচ্ছে নাটকের প্রাণ, যেটা যেটা হচ্ছে দ্বন্দ্ব। সানাউল্লাহ যখন প্রথম যে অংশটা আলোচনা করেছে সেই অংশটা এখানে ছোট একটা আলোচনা আছে। দেখা যায় নাটকের দ্বন্দ্বের জন্য যে পরিবেষ্টনী সৃষ্টি করা হয়েছে তার প্রকৃতি এক অর্থে অর্থনৈতিক বটে, কিন্তু বিশেষ অর্থে ঐতিহাসিক গল্প। এই কারণে এই দ্বন্দ্বটি গেম লেভেলের কোনো ব্যাপার নয়, ইহার সহিত বাঙালি জীবনের একটি ঐতিহাসিক সমস্যা জড়িত। এই দ্বন্দ্ব শুধু বসু পরিবারের দ্বন্দ্ব নয়, বসু পরিবার এখানে পল্লী বাংলারই প্রতিনিধি। নীলকর অত্যাচারের বিরুদ্ধে নিরুপায় বাঙালি কৃষক প্রজার কেন্দ্রীভূত প্রতিরোধ। তার মানে দ্বন্দ্ব যেটি হয় একটা নির্দিষ্ট বিষয় নিয়ে, যে দ্বন্দ্ব মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব যেটাকে বলে, যেটা যে কোনো একটা উপন্যাস, নাটক বা যে কোনো কিছু, এটা এটা এই দ্বন্দ্বটা আস্তে 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 নাটকটাকে, বা যে উপন্যাসের মধ্যেও একটা দ্বন্দ্ব এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা প্রস্ফুটিত হতে হতে দর্শককে বা পাঠককে শেষ প্রান্তের দিকে নিয়ে যায়। এই নাটকটার দ্বন্দ্ব ওই ধরনের দ্বন্দ্ব নয়, এটি একেবারে নীল নীল চাষের বিষয়ের ক্ষেত্রে যেটি, সেটি এখানে এটা কোনো রোমান্স, এখানে নাই কোনো কিছু রোমান্টিক দ্বন্দ্ব বা মানুষের মনস্তাত্ত্বিক স্বার্থের দ্বন্দ্ব, সেটি নয়। এটি একেবারেই সম্পূর্ণ সমাজের সমস্ত মানুষ এক প্রান্তে অবস্থান করছে, তার বিপক্ষে কেউ নাই। আর বিপক্ষ গোষ্ঠীটা হলো সত্যিকার অর্থে বিদেশি একটি গোষ্ঠী, যেটা আমাদের সমাজ ব্যবস্থার অংশ নয়। তারা আমাদের সমাজ ব্যবস্থার অংশ যদি হতো তখন এখানে আমরা একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের বিষয়টি আসবে, যেটা আমরা শাহজাহান নাটকে বলবো। বিষয়টি ঐতিহাসিক, কিন্তু ঐতিহাসিকের চেয়েও বেশি গুরুত্ব পেয়েছে এটি মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, কারণ এটা ভাই বোনের পিতা পিতা ভাই বোনদের দ্বন্দ্ব, যেটি মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে রূপান্তরিত হয়েছে। কিন্তু এখানে এটি এমন একটা সামাজিক ইস্যু নিয়ে এই নাটকটি রচিত, যেখানে ওই সমাজের পুরো অংশটাই একদিক, আর ভিন্ন ধর্মী শাসক গোষ্ঠী আরেক দিক, যে কারণে এখানে ওই দ্বন্দ্বের বিষয়টি আলোচনায় আসে না। এই, ওকে, এখানে নাটক নায়কের আলোচনাটা এসছে, আর অন্য নবীন মাধব গোষ্ঠীর তৃতীয় আলোচনাটা আসছে, মানে চারিত্রিক বিশ্লেষণ। হুম, এরপরে আসছে নায়ক কে।
এরপরে অন্য অন্য স্টাইলের আলোচনা আসলে। তাহলে আমরা আমরা আসলে দেখলাম, এই অংশটায় আমরা না যাই, আমরা আসলে দেখলাম যে একটি নাটকের সমালোচনাটা যখন আমরা করব, আমাদের কাজ তো সমালোচনা করা নাকি? আমরা যে পড়ি, আমাদের এই নাটকগুলো বাংলা সাহিত্যের স্টুডেন্টদের প্রধান কাজ কি? নাটকের রস আস্বাদন করা আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে রস বাদে অন্য অন্য কিছু। একটা আলোচনার মধ্যে একটা আসবে, এটা রসটা কেমন, মানে এটা পাঠকের। বাট আমরা যে কাজটা করি, বাংলা সাহিত্যের স্টুডেন্ট ছাড়া অন্যদের সবার কাজ হচ্ছে এই নাটক বলি, উপন্যাস বলি, এই যা বলি, এটা রসাস্বাদন করা। আর আমাদের কাজ রসাস্বাদন নয়। তার মানে আমি যদি ছোট একটা গল্প, মানে উদাহরণ দিই, গোলাপ ফুল এসছে, প্রেমিক প্রেমিকাকে উপহার দিচ্ছে, তারা এই ফুলের সৌন্দর্য বা সুগন্ধ এটা নিয়ে তাদের বিষয়। আর আমাদের বিষয় হচ্ছে সুগন্ধটা না, সুগন্ধ একটা টপিক, বাট ওটাকে ল্যাবরেটরিতে নিয়ে বিশ্লেষণ করা, ওই ফুলের পাপড়িগুলো কাটা, কেটে কেটে ওর ভেতরে কি কি আছে এগুলো বিশ্লেষণ করা। যে কারণে বাংলা সাহিত্যের স্টুডেন্ট ছাড়া অন্যান্যরা যা বলে, মানে অন্য, ও বাংলায় পড়েন তো কি কবিতা টবিতা লেখেন নাকি, তাই না? এর প্রশ্নটা হয়ে যায় জন্য এরকম, ও আচ্ছা আচ্ছা, আপনি বাংলা ইয়ের স্টুডেন্ট, ফিলিস্তিনি নাগরিক, তা ইসরায়েলের সাথে আপনার বন্ধুত্বটা কেমন? আপনি ফিলিস্তিনি, তাহলে ইসরায়েলের সাথে আপনার বন্ধুত্বটা কেমন? মানে এটা তো বিপরীত। কারো কারো মধ্যে দুটো বৈশিষ্ট্যই থাকতে পারে, যে কবি সাহিত্যিক, আবার সে বাংলা। যে কারণে আমরা দেখি যে বাংলা সাহিত্যের স্টুডেন্ট যারা, তারা সাধারণত কবি সাহিত্যিক কম হয়, অন্যান্য অন্যান্য স্টুডেন্টরা হচ্ছে এরকম বেশি থাকবে। বোঝা গেছে? একটা ফোন আসছে, দেখি। এই, আচ্ছা, আর আমরা অন্য আর একটা, আমরা তো একটা সমালোচনা মাত্র দেখলাম, আর একটা একটু দেখি কি বলে। এইটা লেখা হলো ব্রজেন্দ্রনাথ ও সজনীকান্ত, এই ভূমিকাটা লিখেছেন এই বইয়ের। হ্যাঁ, নীলদর্পণ নাটকের আলোচনায়। তার নীলদর্পণ নাটকের আলোচনায় যে ভূমিকাটা লিখেছেন, এখানে আমরা দেখি এটা সবারই, যে ইন্ডিগো প্লান্টিং মিরর, এই ইতিহাসটা লিখেছেন। উম, এটা খুব ছোট, মাত্র 15 পৃষ্ঠার একটা একটা ভূমিকা। উম, এটা ওই সমালোচনা নয়, জাস্ট একটা ভূমিকা দেয়া। আচ্ছা, এটা ওই অর্থে আলোচ্য বিষয় নয়। আচ্ছা, এরপরে আরেকটা আছে, যে আমি একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে দীনবন্ধু নীলবন নাটক প্রসঙ্গে কিছু প্রাসঙ্গিক কথা। হ্যাঁ, এটি তথ্য, যে মানে মৌলিক তথ্য, এর মাত্র 4 পৃষ্ঠার, আমি এখন দিয়ে দেবো, সবাই পড়ে ফেলে। প্রথম অঙ্কের বিষয়বস্তুটা কি, দ্বিতীয় অঙ্কের বিষয়বস্তুটা কি, এটা এই এই অংশটা পড়লে মাত্র 4 পৃষ্ঠা, একেবারে পুরো এই নাটকটা সম্পর্কে স্পষ্ট একটা ধারণা পাওয়া যাবে। হুম, যে প্রথম অঙ্কে কি ছিল, দ্বিতীয় অঙ্কে কি ছিল, তৃতীয় অঙ্কে, চতুর্থ অঙ্ক, পঞ্চম অঙ্ক, এবং এর সম্পর্কে একটা মাত্র 3 পৃষ্ঠার একটা কমন একটা তথ্য দেয়া। দীনবন্ধু শৈশবের নাম ছিল গন্ধর্ব নারায়ণ। হুম, এই 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 বিষয়গুলো। এরপরে আর কি আছে নাকি, এটা কি দীনবন্ধু মিত্র? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এই নাটকটার আলোচনা। হুম, তো ঠিক আছে, আর কি, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আমরা আর বেশি আলোচনা যাব না, আগামী দিন বাকিটা কথা বলবো। স্যার আপনি যে শেষের একটু আগে শেষ অংশ যেটা দেখালেন, ওই কথাটা আমি আগে লিখেছিলাম, যে হুম। নাটকটা যেরকমই দেখাক, যেভাবেই আসুক, কিন্তু সমাজ বাস্তবতাটা যে মানুষের সামনে নিয়ে আসার চেষ্টা ছিল তৎকালীন সময়ে, ওইটা হুম, কিন্তু স্যার সফল হয়েছে। রাইট। এটা একটা বিষয়। এবং আরেকটা দীনবন্ধু বিষয় ছিল মিত্রের স্যার, মূল উদ্দেশ্যই এটা, জি এটা স্যার, সমাজ তার চিত্র। উদ্দেশ্য কিন্তু সফল হয়েছে স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, হুম। কিন্তু আরেকটা বিষয় ছিল স্যার, যে আহ, যখন এই নাটকটা ইন্ডিগো মিরর নামে মাইকেল মধুসূদন দত্ত
তখন তো তিনি বিশ্ব সাহিত্য সম্পর্কে হ্যাঁ অবগত। তিনি যেহেতু অনুবাদ করছেন, তখন তিনি কিন্তু এই নাটকটার কোনো দোষ ত্রুটি আলোচনা না করেন নাই। তিনি চাইলে নাটকটাকে সংশোধন করে আরো উন্নত সাহিত্যে নিয়ে আসতে পারতেন, কিন্তু সেটা কিন্তু করেননি স্যার। না না তিনি জাস্ট একটা অনুবাদ করেছেন, সেটা তো প্রকাশিত হয়ে গেছে। মানে যখন এটার সমালোচনা বের হয়, তখনকার যুগের একটা ভালো একটা বৈশিষ্ট্য ছিল। সেই বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম, যখনই যেটা প্রকাশিত হতো সাথে সাথে বিভিন্ন জন তার সমালোচনা প্রকাশ করতেন। এটা এমন হয়েছে, সমালোচনা মানে শুধু যে প্রশংসা তা নয়, একটা সার্বিক একটা আলোচনা এই পত্রিকায় প্রকাশিত হতো, এবং এইটার কারণেই ওইটি আরো বেশি কাটতি হতো। তা এই সমালোচনাটা তখন একটা বিষয় হচ্ছে যে আমরা তো সাহিত্যিক অ্যাঙ্গেল থেকেই সমালোচনাটা করলাম, সাহিত্যিক অ্যাঙ্গেল থেকে এই বৈশিষ্ট্যটাই অনেক পরে আবিষ্কৃত হয়েছে, যে একটা সাহিত্যিক আলোচনা মানে এটি হয়েছে কমেডি, যে নাটকের এই অংশগুলো তো আমরা অনেক পরে জেনেছি, মানে বাংলা সাহিত্যের জগৎ। সেটা তো মাইকেল আমি শুধু মধুসূদন আঙ্গে রচনা করলেন অংশ, এটা নিয়ে আলোচনা আছে যে তার অর্থে হয়েছে কিনা, ট্র্যাজেডি হয়েছে না। যেমন কৃষ্ণকুমারী নাটক তিনি যখন লিখলেন, আমরা বলছি বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজিক নাটক হচ্ছে কুমারী, সেইটা কতটুকু ট্র্যাজেডি হয়েছে, তাই না? এটাও আলোচনার বিষয় আছে। আমি সেটাই বলছিলাম স্যার, যে মাইকেল মধুসূদন যেহেতু বিশ্ব সাহিত্য সম্পর্কে অবগত, সে হুম কিন্তু হুম এই নাটকের সমালোচনা সম্পর্কে কিছু লিখে দেয় স্যার। না না, এটা করেননি। আরে মাইকেল মধুসূদন দত্ত যেটা অনুবাদ করেছে সেটাই তো প্রকাশ্য স্বীকার করে নাই কেউ। জি স্যার। মাইকেল মধুসূদন দত্ত এটা অনুবাদ করেছে কিনা এটা নিয়ে এখনো সন্দেহ আছে, এটা স্বীকৃত না কিন্তু। আমরা ধরে নিচ্ছি বিভিন্ন জনের কথা যে হ্যাঁ মাইকেলই এটি অনুবাদ করেছে তার অনুবাদের মানে লেখার ধরনের পরিপ্রেক্ষিতে, কিন্তু এটা নিশ্চিত প্রমাণ এখনো পর্যন্ত নাই আমাদের হাতে। স্যার এটা এটা সম্পর্কে এখনো সম্ভবত পর্যন্ত অনুমান ভিত্তিক। সম্ভবত এটা সম্পর্কে দু এক লাইন ওই পূর্ব পশ্চিমে সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন, যে হয়তো মাইকেল ওরকম ভাবে, বাট ওটা তো উপন্যাসের ভেতরে। বাট মানে যারা রিসার্চ করেছে এই বিষয়গুলো নিয়ে, যেমন এই যে এই বইটা যেটা একেবারে পিএইচডি গবেষণা, এখানে তো থাকবে, তাই না? যে হ্যাঁ এটা মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছিলেন কিনা, এই স্পষ্টভাবে ওইভাবে নেই, এই জি কারণে। স্যার। তো ঠিক আছে, আর কারো কোনো বক্তব্য আছে কিনা? সুরাইয়া কোথায়? রাত্রি? হুম। সব ভাগছে স্যার। কি স্যার? এই এই লোকটা বেশি খারাপ। কে, আমি নাকি? না না স্যার, কখনোই না। ওই যে ভদ্র সানাউল্লাহ ভাইরে বলতেছি। এইভাবে বলে নাকি? হ্যাঁ হুম। এই যে দেখছো ক্যামেরাটা অন না করলে কি হয়, ওই যে সেদিন যেমন এই যে তানিয়ারে ধরছিলাম, সে কি আইসিটি লেখাপড়া করছিল, তানিয়া তো নাই, ঘুমাই গেছে, তাই না? নাই, না স্যার, ও অনেকক্ষণ আগে লিভ নিচ্ছে অনেক স্যার, আগে সম্ভবত ঠিক আছে। কোনো সমস্যা আছে। এই জন্য বেশিক্ষণ ক্লাস নেওয়া ওটা ঝামেলা আসে। তো ঠিক আছে, না আজকে স্যার, এই পর্যন্ত। বেশিক্ষণ স্যার বেশিক্ষণ না নিলে স্যার কথা বোঝা যায় না, একটা বোঝা জায়গায় যায় না, এসে থেমে যায়। স্পষ্ট হয় না। আগামী আগামী বুধবারে বাকি অংশটা আলোচনা করে দীনবন্ধু মিত্র শেষ করে ফেলবো আমরা। ওকে, থ্যাংক স্যার ইউ। বুধবারে তাহলে স্যার রিডিং রুমে ক্লাস হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, জি থ্যাংক ইউ। স্যার। সালাম আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার।